টার্গেট আর কি। তো ইউনিট 2 এর রেওমিলের পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। তো আমাদের এখানে রেওমিলের যেই আলোচনা ছিল গত ক্লাসে, আমরা রেওমিলটাকে আমরা বলেছি যে আমরা যে খতিয়ান করি সেই খতিয়ানের ডেবিট ক্রেডিটের জেরগুলা নিয়ে আমরা যখন এটাকে যে কোনো একটা কাগজে খসড়া ভাবে এটাকে লিখে যখন খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করি তখনই সেটাকে আমরা বলি হচ্ছে রেওমিল। ঠিক আছে, তো রেওমিল নিয়ে এই প্রাথমিক আলোচনা আমরা গত ক্লাসে করেছি। তো আপনাদের আমরা যে বিষয়গুলো পড়াচ্ছি, ধরেন যে স্যাররাও পড়ায় আমিও পড়াই, তো এখানে যে বিষয়গুলো আমরা পড়াচ্ছি এই বিষয়গুলো আপনারা একটু বাসায় দেখতে হবে। আপনারা এই ইউনিট 2 নিয়ে মোটামুটি পড়েছেন বা ইউনিট 2 শেষ করেছেন এরকম কেউ আছেন? হ্যাঁ বলেন, যে মাইক ধরেন যে আনমিউট করে বলেন যে আপনারা ইউনিট 2 আমি যে রেওমিল আপনাদের গত ক্লাসে খতিয়ান থেকে কিভাবে রেওমিল করা যায় এই বিষয়টা গত ক্লাসে আপনাদেরকে আমি পড়িয়েছি। তো এইটা আপনারা নিজে নিজে স্টাডি করেছেন এরকম কেউ আছেন যে স্যার পড়িয়েছেন এই বিষয়গুলো আমাদের ই বুকে দেওয়া আছে, স্যার বলেছেন যে বই কিনে প্র্যাকটিস করার জন্য বইয়ে দেওয়া আছে, আমি নিজে নিজে একটু প্র্যাকটিস করি, এরকম কেউ আছেন যে আমি প্র্যাকটিস করেছি? স্যার আমি প্র্যাকটিস করেছি স্যার। আচ্ছা যাক, এরকম থাকতে হবে। এই সংখ্যাটা যদি ধরেন যে 100-এ 80% থাকে ভালো, না হলে কিন্তু আমি সারাদিন পড়াইলেও কোনো লাভ নেই। দেখা যাবে যে প্রত্যেক দিনই আপনার পড়াগুলো নতুন লাগবে এবং আপনার কাছে মজা লাগবে না। কিন্তু আপনি যদি সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ক্লাস করেন এবং আমার ক্লাসের পরে যদি আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন যে স্যার কি পড়াচ্ছে আর আমি বইয়ে কি আছে একটু দেখি, যদি এই দুইটার ভিতরে আপনি লিঙ্ক আপ করতে পারেন, লিঙ্ক আপ করলে আপনার পড়াটা এক্সাক্ট হবে। আর যদি আপনি ধরেন যে আমি শুধু পড়াই দিলাম এটার উপরেই থাকেন এবং এক সপ্তাহ পরে পরে দেখা হয় ততটুকুই আপনি ধরেন যে যতটুকু আপনি গত সপ্তাহে পড়ে শেষ করছেন ততটুকুতে আপনি থেকে যান, তাহলে কিন্তু আপনার আর আগাবে না। তো সেই কারণেই আমি কোয়েশ্চেনটা করলাম আর কি, যে আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে স্যাররা সবকিছু আপনার ক্লাসে পড়াই দিবে না। স্যাররা যতটুকুই পড়ায় নিজেরা একটু বাসায় একটু অ্যাডভান্স হয়ে আপনার যতটুকু পারা যায় শেষ করে ফেলবেন, যেখানে আটকাবেন সেখানে স্যারদেরকে কোশ্চেন করবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের পড়াটা বা লার্নিংটা স্বয়ংসম্পূর্ণ হবে। আচ্ছা ঠিক আছে, তা আমি এখন রেওমিল যেটা আছে আমাদের আজকে টার্গেট, আমি রেওমিলটা পড়ায়া বুঝায় আপনাদের শেষ করব। রেওমিল নিয়ে এত কিছু বলবো না, শুধু রেওমিলে কিভাবে অঙ্কগুলা করা যায় অঙ্ক নিয়েই আজকে প্র্যাকটিস থাকবে বেশি। ঠিক আছে, আমরা অঙ্কগুলাই প্র্যাকটিস করবো বেশি। শুধু বেসিক জিনিস এখান থেকে একটা কোশ্চেন এখানে আসে রেওমিল থেকে, আপনাদের সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা পড়ায় যাব। ঠিক আছে, যেমন রেওমিলে কোন ভুল ধরা পড়ে না, এটা দেখা যাবে যে আপনার যদি কোনো থিওরিটিক্যাল প্রশ্ন দিতে যায়, আপনার রেওমিল থেকে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন দিলে এই প্রশ্নটা দিবেই। তো সেই কারণে এই প্রশ্নটা একটু পড়ে যাব যে রেওমিলে আসলে কোন ভুল ধরা পড়ে না। আবার এটা পড়লে আমার লাভ হচ্ছে, এটা পড়লে আমার রেওমিলটা আমি অ্যাকুরেটলি করতে পারবো, যে আমি কোন কোন ভুল রেওমিলে করলেও রেওমিলটা মিলে যাবে। কিন্তু আসলে রেওমিলের যে উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা যাচাই করা হিসাবে, এই গাণিতিক শুদ্ধতা কিন্তু 100% যাচাই হবে না যদি আমি এই ভুলগুলো সম্পর্কে না জানি। তো সেই কারণে হিসাব বিজ্ঞানে কোন ভুলগুলা রেওমিলে সাধারণত ধরে না এগুলা আইডেন্টিফাই করা আছে, তো আমরা সেগুলো একটু জানবো। তো আমরা আজকে ক্লাসে মোটামুটি জানবো হচ্ছে যে রেওমিল কি, ধরেন যে রেওমিলের আমার এখানে কোন কোন ভুল ধরা পড়ে না এবং কিভাবে আমার খতিয়ানের জেরগুলো থেকে আমি রেওমিল বের করে নিতে পারি। এবং এখানে 2-3টা এক্সারসাইজ দেওয়া আছে, ধরেন যে এখানে ভুল আপনার এখানে রেওমিল দেওয়া আছে, এটাকে আপনি সংশোধন করবেন যে ভুল রেওমিলটাকে কোন কোন এন্ট্রিগুলো ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে, বেসিক জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আপনি এই ভুল রেওমিলটাকে শুদ্ধ করবেন। তো এইভাবে আমরা রেওমিলটা পুরো কমপ্লিট আছে ক্লাসের ভিতরে পড়ায় শেষ করে দিব। তো আসেন আমরা রেওমিল নিয়ে গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম একটু আপনাদেরকে রিমাইন্ড করে দেই। যারা এখানে আছেন সবাই একটু মাইকটা মিউট করে নেবেন। ঠিক আছে, মাইকটা মিউট করে নিলে দেখা যাবে যে ক্লাসটা আপনি স্মুথলি শুনতে পারবেন। না হলে একজন ধরেন যে আপনার শব্দ করতেছেন বা কারো ভাষায় শব্দ হচ্ছে, এটা অন্যের লার্নিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। তো সেই ক্ষেত্রে সবার স্বার্থে আপনি একটু মাইকটা মিউট রাখবেন। আমরা কথা বলার সুযোগ দিব, আমি একটু ক্লাসটা টেনে নেই, আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে, আপাতত এখন মাইকটা মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা পড়াতে চলে যাই। যেটা ছিল হচ্ছে রেওমিল নিয়ে আমাদের যেই আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম বা ক্লাসের শুরুতে যেটা বলেছি যে রেওমিল বলতে আমরা এখানে খতিয়ান বই যেটা আছে
খতিয়ান বইতে লিপিবদ্ধ যে হিসাবগুলা আমরা গত ক্লাসে দেখেছি, মূলধন হিসাব, রূপালী ব্যাংক হিসাব, অথবা এখানে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এই যে খতিয়ান বইয়ের লিপিবদ্ধ যে হিসাবের খাত সমূহ, এইগুলা ডেবিট এবং ক্রেডিট এই যে জের গুলা নিয়ে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে যে বিবরণী প্রস্তুত করি সেটাকে আসলে রেয়ামিল বলে। ঠিক আছে, সংজ্ঞা একদম সহজ, এটা কঠিন কোনো বিষয় না। এবং এখানে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এবং এখানে আমাদের এই রেয়ামিল তৈরি করলে আমরা রেয়ামিলের উপর ভিত্তি করে আর্থিক বিবরণীটাও প্রণয়ন করতে পারি, কারণ রেয়ামিলের উপরেই আপনার আমরা যে লেনদেনগুলো করেছি সারা বছর ধরে এবং সেটা থেকে যে খতিয়ান আমরা করেছি এইটার একদম জিস্ট বা জের সমূহ রেয়ামিলের ভিতরে দেওয়া থাকে। তো সেই কারণে রেয়ামিলটাকে ভিত্তি করে আমি আর্থিক বিবরণীটাও প্রস্তুত করতে পারি, যেটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট বলি, যেখান থেকে আমরা আয় ব্যয় এবং আমার সম্পত্তি এবং দায়ের পরিমাণটা আমরা জেনে দিতে পারি। সেই আর্থিক বিবরণীটাও আমরা সাধারণত এই রেয়ামিল থেকে করে নিতে পারি বা রেয়ামিলের উপর ভিত্তি করেই সাধারণত আমরা এটা করি। তো সেই কারণে এখানে গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রণয়নের উদ্দেশ্য এখানে হিসাবে ডেবিট ক্রেডিট সমূহকে নিয়ে সমষ্টিগতভাবে যে বিবরণ তৈরি করা হয় সেটাকে সাধারণত এখানে রেয়ামিল বলা হচ্ছে। এছাড়াও আমরা যদি যে কোনো একজন মনীষীর সংজ্ঞা পড়ি, কাইসু ক্যামেলের সংজ্ঞাটা আমরা আগে রাখবো। কাইসু ক্যামেলের সংজ্ঞাটাতে বলা আছে, দেখেন, রেয়ামিল হলো কোন একটি প্রদত্ত সময়ে প্রদত্ত হিসাব সমূহের এবং এদের উদ্ধৃতের একটি তালিকা। তার মানে এখানে প্রদত্ত হিসাব বলতে খতিয়ান হিসাব বোঝাচ্ছে। এই খতিয়ান হিসাবের যে উদ্ধৃত, যেটাকে আমরা বলছি হচ্ছে জের বা ব্যালেন্স, এই ব্যালেন্স সমূহের একটা তালিকা কি, মানে ডেবিট ব্যালেন্সটা ডেবিট সাইডে, ক্রেডিট ব্যালেন্সটা ক্রেডিট সাইডে, এইভাবে যখন আমরা তালিকাবদ্ধভাবে আমরা এই হিসাবের জের সমূহ নিয়ে যখন তালিকা সাজাবো এটাকে আমরা রেয়ামিল বলছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আপনার এইখানে টিচক থেকে জাস্ট জের গুলা নিয়ে এসে কিভাবে রেয়ামিল তৈরি করে ফেলা যায়, ডেবিট জেরটা ডেবিটে, ক্রেডিট জেরটা ক্রেডিটে বসায়। তো এইটাই এখানে উনি বলেছেন যে রেয়ামিল হলো কাইসু ক্যামেলের সংজ্ঞায় যেটা বলা আছে যে কোন একটি প্রদত্ত সময়ে প্রদত্ত হিসাব সমূহ এবং এদের উদ্বৃত্তের একটি তালিকা। ঠিক আছে, এছাড়া আমরা এখানে আরেকটা সংজ্ঞা এখানে যদি পড়ি যে হিসাব সমূহের ডেবিট ক্রেডিটের জের সমতা বিধানকারী প্রমাণপত্রই হচ্ছে রেয়ামিল। যে রেয়ামিলে সাধারণত আমরা আমাদের যে খতিয়ান হিসাব এটার যে ডেবিট ক্রেডিট জের আছে এইটার সমান হইল কিনা, এটা সমান করার জন্যই সাধারণত আমরা রেয়ামিল করে থাকি। যদি এটা সমান না হয়, ডেবিট ক্রেডিট যদি না মিলে, রেয়ামিলের দুই সাইড যদি না মিলে, তাহলে আমরা এখানে খোঁজাখুঁজি করি যে হিসাবের কোন জায়গাতে আসলে ভুল হয়েছে। খতিয়ান হিসাবের কোনো না কোনো জায়গাতে আসলে ভুল হয়। তো খতিয়ান হিসাবে যদি এখানে কোনো না কোনো জায়গাতে ভুল না থাকে তাহলে আমরা খুঁজি হচ্ছে জাবেদাতে, যে জাবেদা দাখিলার সময় কোনো না কোনো জায়গাতে ভুল হয়েছে। তো এই ভুলটা সাধারণত বা এই শুদ্ধতাটা সাধারণত আমরা এই রেয়ামিলের মাধ্যমেই আমরা পেয়ে যাই। তো সেই কারণে এখানে এটা বলা আছে যে হিসাব সময় ডেবিট এবং ক্রেডিটের জের সমতা বিধানকারী প্রমাণপত্রকে সাধারণত আসলে রেয়ামিল বলা হয়। তো এখানে এই যে রেয়ামিল আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম, তো রেয়ামিল নিয়ে এখানে আর কিছু পড়াই লাগবে না। তো রেয়ামিলের এখানে বৈশিষ্ট্য আছে যে রেয়ামিল আসলে কি, তো এগুলো আপনারা বাসায় পড়ে নেবেন। এগুলো আমরা মানে এগুলো এখানে পড়ানোর বিষয় না, এগুলো একটু দেখে নিলে চলবে। তো রেয়ামিল থেকে আমরা যে বেসিক আইডিয়াটা পেলাম যে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা এই হিসাবে ডেবিট এবং ক্রেডিট জের সমূহ একত্রে লিপিবদ্ধ করে আসলে আমরা রেয়ামিলটা তৈরি করি। এবং এটা আমরা দেখা যায় যে এটা কোনো বাধ্যবাধকতার বিষয় না যে রেয়ামিলটা করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা সাধারণত আমাদের খতিয়ান হিসাবটা অথবা আমরা যে লেনদেনটা লিপিবদ্ধ করলাম এটা শুদ্ধ আছে কিনা এটা যাচাই করার জন্য এটা করা হয় এবং এটা আর্থিক বিবরণী তৈরি করার জন্য সাহায্য করে। তো এইভাবে আমরা এখানে রেয়ামিলের বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিলেই সংজ্ঞা থেকে এগুলো বুঝে যাব। এছাড়া এখানে রেয়ামিলের উদ্দেশ্য যেটা দেওয়া আছে, বৈশিষ্ট্যের সাথে উদ্দেশ্য, এখানে মানে রেয়ামিল কি কাজে লাগে এটাই এখানে উদ্দেশ্যে বলা আছে। গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, আর্থিক বিবরণী প্রণয়ন করা যায়, অথবা এখানে উদ্বৃত্ত বা জের এটা এক নজরে দেখা যায়। খতিয়ান হিসাবের যে উদ্বৃত্ত বা জের গুলা আছে এগুলা কিন্তু এখানে রেয়ামিলে এক নজরে সহজেই দেখা যায়। এছাড়া দুতরফা দাখিলা পদ্ধতির যে প্রয়োগটা ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবগুলাকে ওই অনুযায়ী সাজানো, এই কাজটা কিন্তু এটার মাধ্যমে করা যায়। এছাড়া ভুল ত্রুটি হলে এটা উদ্ঘাটন করা যায়। এই হচ্ছে রেয়ামিলের উদ্দেশ্য। তো আমরা এই রেয়ামিলের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য এতটুকু পড়লেই চলবে। এখানে একটা জিনিস যেটা বলছিলাম যে রেয়ামিলে কোন জিনিসটা আমার পড়তে হবে সেটা হচ্ছে রেয়ামিলের কিছু ভুল আছে যেটা ধরা পড়ে না, যে যেসব ভুল রেয়ামিলে ধরা পড়ে না এই জিনিসটা আমার জানতে হবে।
এই যে এখানে এটা বলা আছে যে রেয়া মিলের এখানে কিছু সীমাবদ্ধতা বা অসুবিধার ভিতরে আছে হচ্ছে এখানে এই যে এই জিনিসটা আমরা পড়বো যে সব ভুল এখানে রেয়া মিলে ধরা পড়ে না। এটা আলাদা একটা টপিক হিসাবে আসে যে রেয়া মিলে কোন কোন ভুল ধরা পড়ে না। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে রেয়া মিলে কোন কোন ভুলগুলো আসলে ধরা পড়ে না। বইয়ে অন্যান্য বইয়ে দেখা যাবে যে আলাদা টপিক হিসাবে এটা দেওয়া আছে যে রেয়া মিলে কোন ভুলগুলো আসলে ধরা পড়ে না। তো এখানে রেয়া মিলে যেই সব ভুলগুলো আসলে ধরা পড়ে না এর ভিতরে এইখানে এটাকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, প্রথমে এটাকে আমরা যদি বলি যে নীতিগত ভুল আছে, যে আমরা রেয়ামিল যখন করি, রেয়ামিল করার সময় আমার এখানে নীতিগত কিছু ভুল হয় যেটা আমার রেয়ামিলে কখনোই ধরা পড়ে না, কিন্তু রেয়ামিলের দুই সাইডের ব্যালেন্স ঠিকই মিলে যায়। রেয়ামিলে কিছু ভুল আছে যেগুলা ধরা পড়ে না। ওই ধরা না পড়া ভুলগুলো দেখা যায় যে রেয়ামিলের ডেবিট ক্রেডিট ব্যালেন্স এখানে সমতার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না। তো তার মানে হচ্ছে রেয়ামিলে আমি ডেবিট ক্রেডিট মিলে গেলেই যে রেয়ামিল হয়ে গেল এরকম না। রেয়ামিলে ডেবিট ক্রেডিট মিলে গেলেও এখানে রেয়ামিলে অনেক ভুল থেকে যেতে পারে। তো এটাকেই এখানে হিসাব বিজ্ঞানের এই রেয়ামিলের সীমাবদ্ধতা বা লিমিটেশন হিসেবে নিয়ে আসা হয়েছে যে আমি রেয়ামিল করে ফেললেও দেখা যাবে যে আমি বলতেছি যে রেয়ামিলটা হিসাব বিজ্ঞানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু এই গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের সাহায্য করলেও দেখা যাবে যে এখানে কিছু ভুল আছে রেয়ামিলে ধরা পড়বে না। তো এই ভুলগুলাকে সাধারণত এই 3 ধরনে ভাগ করা যায়। যেমন প্রাথমিক হিসাব থেকে খতিয়ানে লেখার ভুল হইতে পারে, অথবা খতিয়ান থেকে রেয়ামিল হিসাবে তোলার ভুল হইতে পারে, অথবা যোগ বিয়োগের ভুল হইতে পারে। তো এই 3 ধরনের ভুল সাধারণত রেয়ামিলে ধরা পড়ে না। তো এখানে প্রথম যেটা আছে, আমরা প্রাথমিক হিসাব থেকে খতিয়ান হিসাবে দাখিলার ভুল। এটা হচ্ছে আমরা জাবেদা থেকে যখন খতিয়ানে তুলি এই ভুলটা অনেক সময় হয়। যেমন আমি জাবেদা থেকে যখন খতিয়ানে তুলি এই প্রাথমিক হিসাবের ভুল, এখানে অনেক কিছুই দেখা যাবে যে আমি জাবেদা থেকে খতিয়ানে তোলার সময় আমার সরাসরি বাদ পড়ে যেতে পারে। একটা লেনদেন আমি মানে লিখা থেকে আমি বাদ পড়ে গেল, তো এরকম ভুল হইতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে যে প্রাথমিক হিসাবে খতিয়ানে লিখার ভুল, অথবা খতিয়ান থেকে রেয়ামিলে তোলার ভুল। 2 নম্বর ভুলটা হইতে পারে এই জায়গাতে আমি জাবেদাতে ঠিকভাবে তুলছি, কিন্তু এখানে আমি যখন খতিয়ানে উঠাইছি তখন এই ভুলটা হয়েছে। আবার এই খতিয়ান থেকে রেয়ামিলে তোলার সময় ভুল হইতে পারে, আবার এখানে দুই সাইডে যোগ বিয়োগের সময় ভুল হইতে পারে। তো এই 3 ধরনের ভুল সাধারণত আমরা দেখে থাকি। তো এইখানে এই 3 ধরনের ভুলের ভিতরে আমরা প্রথম যেই কথাটা বলতেছিলাম যে সব ভুল রেয়ামিলে ধরা পড়ে না, এখানে যেই বিষয়টা আমাদের দেখতে হবে যে দুই সাইডের যোগ বিয়োগ মিলে গেলেও এখানে নীতিগত ভুলটা রেয়ামিলে ধরা পড়বে না। নীতিগত ভুলটা হচ্ছে যে এখানে আমরা বলি হচ্ছে রাজস্ব হিসাব যেটা আছে, যে রাজস্ব বা আয় ব্যয় জাতীয় হিসাব এবং এখানে মূলধন হিসাব, এই 2 ধরনের হিসাব আমরা সাধারণত দেখে থাকি। যে মূলধন হিসাব বলতে আমরা এখানে যেটার ইফেক্ট 1 বছরের বেশি সময় ধরে থাকে সেটাকে আমরা মূলধন হিসাব বলি, আর যেটা রাজস্ব হিসাব সাধারণত সেটা 1 বছরের ভিতরে এটার মেয়াদটা থাকে। তো এই রাজস্ব হিসাব এবং মূলধন হিসাব এই 2 ধরনের আমরা হিসাব দেখে থাকি। তো এখানে রাজস্ব জাতীয় এখানে কিছু আয় আছে, আবার রাজস্ব জাতীয় কিছু ব্যয় আছে, আবার এখানে মূলধন জাতীয় কিছু এখানে দেখা যাবে সম্পত্তি আছে, আবার মূলধন জাতীয় কিছু দায় আছে। তো এই মূলধন জাতীয় যেই সম্পত্তি বা দায়, এটাকে যদি আমি এখানে রাজস্ব জাতীয় এখানে খরচে অন্তর্ভুক্ত করে ফেলি, অথবা এখানে রাজস্ব জাতীয় খরচ যেটা এটাকে যদি আমি মূলধন জাতীয় সম্পত্তিতে অন্তর্ভুক্ত করে ফেলি, তখন এই নীতিগত ভুলটা হয়। যেমন এখানে আমরা সহজে বলতে পারি যে আসবাবপত্র মেরামত বা যন্ত্রপাতি মেরামতের জন্য আমি মেরামত খরচ বাবদ 500 টাকা বা 1000 টাকা ব্যয় করলাম। তো এই যন্ত্রপাতি মেরামতের জন্য আমি মেরামত খরচ পরিশোধ করলাম। তো এই মেরামত খরচটা হচ্ছে রাজস্ব জাতীয় ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয় না। এখন আমি যন্ত্রপাতি মেরামতটা যদি আমি যন্ত্রপাতি হিসাবের সাথে যোগ করে আমার যন্ত্রপাতির মূল্যটা বাড়াই দেই, তাহলে কিন্তু এই ভুলটা রেয়ামিলে ধরা পড়বে না, কারণ এটা দুই সাইডেই বাড়বে, সম্পত্তি হিসাবে বেড়ে যাবে, কিন্তু এটা রেয়ামিলে কোনো ইফেক্ট ফেলবে না। তো এটার কারণে রেয়ামিলে ডেবিট ক্রেডিটে কোনো পার্থক্য দেখা যাবে না, রেয়ামিল মিলে যাবে। কিন্তু আমি যে এই যে মেরামত জাতীয় খরচটাকে আমি এটা যে আমার এই যে মূলধন জাতীয় সম্পদ যেটা আছে, আমরা যেটা বলতেছি দীর্ঘমেয়াদী সম্পদ, আমি যে এটাকে যন্ত্রপাতি হিসাবে
যুক্ত করে দিলাম, এই ভুলটা কিন্তু রেয়া মিলে ধরা পড়বে না বা ধরা পড়ার কোনো সুযোগই নেই। তো সেই কারণে এখানে বলা আছে যে রেয়া মিলে কোন কোন ভুল ধরা পড়ে না। যেমন নীতিগত ভুলটা রেয়া মিলে ধরা পড়ে না। নীতিগত ভুল বলতে এখানে যে বেসিক যে জিনিসগুলো আছে, যে মূলধন জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে, রাজস্ব জাতীয় হিসাবকে রাজস্ব জাতীয় হিসাবে দেখাইতে হবে। মূল কথা হচ্ছে খরচকে খরচে দেখাইতে হবে, এটাকে সম্পদ হিসাবে দেখানো যাবে না। আবার আয়কে আয় হিসাবে দেখানো লাগবে, এটাকে আমার এখানে দীর্ঘমেয়াদী দায় হিসাবে দেখানো যাবে না। তো এটাকে আমরা এখানে রাজস্ব এবং মূলধন জাতীয় খরচ এবং আয় ব্যয় বলতেছে। তো এই নীতিগত ভুলটা সাধারণত আমরা অনেক সময় দেখা যায় যে যখন করণিক এই কাজগুলা করে সে এটা আইডেন্টিফাই করতে পারে না। তো সেই কারণে এটা একসাথে করে ফেললে এই ভুলটা থেকে যায়। এই ভুলটা রেয়া মিলে ডেবিট ক্রেডিট মিলানোর সময় কোনো ইফেক্ট ফেলে না, রেয়া মিল মিলে যাবে কিন্তু এই ভুলটা থেকে যাবে। যেমন এখানে আমরা যদি দালানের রং করার জন্য বা এখানে দালানের সংস্কারের জন্য আমি 5,000 টাকা খরচ করলাম, তো এটা কিন্তু মেরামত বা সংস্কার খরচ হিসাবে রাজস্ব জাতীয় খরচে যাবে। তো এই রাজস্ব জাতীয় খরচে না দিয়ে যদি আমি এটা দালান কোঠার সাথে যোগ করে দেই, তখন কিন্তু এটা সম্পত্তি হিসাবে চলে গেল। তো এটা এখানে নীতিগত ভুল। তো এই নীতিগত ভুলের কারণে রেয়া মিলে এই ভুলটা ধরা পড়বে না। তো সেই কারণে এখানে বলা আছে যে নীতিগত ভুল এখানে সাধারণত রেয়া মিলে ধরা পড়ে না। এরপর হচ্ছে করণিকের ভুল। করণিকের ভুল হচ্ছে যে যারা এখানে হিসাব করে, তো হিসাব করার সময় এখানে হিসাব রক্ষক এখানে কিছু ভুল করতে পারে। যেমন কি কি ভুল সে করতে পারে, সে 4 ধরনের ভুল এখানে করতে পারে। যেমন সে কোনো কিছু লিখা থেকে বাদ দিয়ে দিতে পারে, ভুলে সে একটা হিসাব পুরোপুরি লিখলই না। যেমন এখানে ধরেন যে সবুজ রায়হানের নিকে থেকে 5,000 টাকা মাল ধারে বিক্রি করলো, এই যে ধারে বিক্রয়টা সে এখানে বিক্রয় বহিতে লিপিবদ্ধই করলো না, মানে বিক্রয় যে ধারে সে বিক্রি করছে 5,000 টাকার পণ্য সেটা লিখেই নাই। অথবা 10,000 টাকার মাল সে কিনলো, সে এটা ধারে কিনছে, সে এটা লিখেই নাই। তো এরকম করণিকের ভুল হইতে পারে যেটা সে সরাসরি লিখার থেকে বাদ দিয়ে দিতে পারে। তো প্রথমে আমরা দেখলাম যে হিসাবের ক্ষেত্রে যেসব ভুল রেয়া মিলে ধরা পড়বে না, প্রথমটা হচ্ছে নীতিগত ভুল, দ্বিতীয়টা হচ্ছে এখানে করণিকের ভুল। করণিকের ভুলের ভিতরে 4টা পার্ট আছে বা করণিক 4 ধরনের ভুল করতে পারে। প্রথম ভুলটা হচ্ছে বাদ পড়ার ভুল, সে কোনো হিসাব লেনদেনে লিপিবদ্ধ করার সময় সে বাদ দিয়ে দিতে পারে, তো এটা হইতে পারে। অথবা দ্বিতীয় হইতে পারে লেখার ভুল, কিন্তু এখানে লেখার ভুলটাকেও আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি যে এখানে প্রথমটা ছিল হচ্ছে বাদ পড়ার ভুল, সে পুরোপুরি একটা হিসাব বাদ দিয়ে দিল, এটা এক ধরনের ভুল হইতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে সে লেখার ভুল, সে লিখছে ঠিকই কিন্তু এখানে 2 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা লিখছে, অথবা 5,000 টাকার জায়গায় এখানে সে 6,000 টাকা লিখছে ঠিক, মানে সে হিসাবটা যত টাকার ছিল তত টাকা লিখে নাই, সে বেশি বা কম লিখছে। লেখার ভুল, কার্যমূলক ভুল এটাও হইতে পারে। বাদ পড়ার ভুলও করণিক করতে পারে। আবার সে লিখছে ঠিকই কিন্তু ফিগারটা সে উল্টাপাল্টা লিখছে, 2 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা লিখছে, আবার 3 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা লিখছে। এভাবে দেখা যাবে যে ডেবিট ক্রেডিটে সমান ব্যালেন্স যদি পড়ে এটা অনেক সময় মিলে দিতে পারে। সে ডেবিটে 1 লাখ টাকা কম লিখছে, আবার এখানে দেখা গেছে যে সে ক্রেডিটও কোনো কারণে 1 লাখ টাকা কম লিখছে। তো এইভাবে দুই সাইডে 1 লাখ টাকা কম হওয়াতে কিন্তু রেয়া মিল ঠিকই মিলে যাবে। রেয়া মিলে কিন্তু এই ভুলটা ধরা পড়বে না যে করণিক এই টাকাটা সে কম লিখছে, এটা কিন্তু রেয়া মিলে ধরার কোনো সুযোগ নাই। তো সেই কারণেই এখানে আমরা বলি যে লেখার ভুলও, যেটা ফিগারে লিখতে ভুল হয় করণিকের, এটাও অনেক সময় রেয়া মিলে ধরা পড়ে না। এরপরে হচ্ছে পরিপূরক ভুল। পরিপূরক ভুল বলতে এইখানে এই যে আমরা যেটা বলি যে সমান পরিমাণ, এখানে ডেবিট অর্থের জন্য যদি আমি সমান পরিমাণ ক্রেডিট অর্থ, আমি ডেবিট অর্থে ডেবিট সাইডে যতটুকু লেখার কথা ছিল আমি ততটুকু আমি বেশি লিখলাম, আবার ক্রেডিট সাইডে সেই অংশটা আমি বেশি লিখলাম। যেমন এখানে আমরা ক্রয় হিসাবে লেখার কথা ছিল 2 লাখ টাকা, আমি লিখছি 3 লাখ টাকা, কিন্তু এখানে ডেবিট যে 1 লাখ টাকা বেশি লিখছি, এটা আবার দেখা যাবে যে আমি ক্রেডিট সাইডে যে আমার এখানে 3 লাখ টাকা লেখার কথা ছিল ওখানে আমি লিখলাম 4 লাখ টাকা। তো এইভাবে যখন পরিপূরক ভুল মানে সমান সংখ্যক ফিগার দিয়ে যখন দুই সাইডে ডেবিট এবং ক্রেডিট সাইডে যখন এন্ট্রি হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে পরিপূরক ভুল। একটা ভুল যখন আরেকটা ভুলকে এখানে সাবসিডারি করে ফেলে বা একটা ভুল যখন আরেকটা ভুলকে ফিল আপ করে ফেলে তখন এটাকে আমরা পরিপূরক ভুল বলি। যেমন আমি ডেবিট সাইডে 1 লাখ টাকা আমি এখানে বেশি লিখছি, আবার এখানে আমি ক্রেডিট সাইডেও সেম 1 লাখ টাকা আবার বেশি লিখলাম।
তো এই 1 লাখ বেশি হওয়ার কারণে কিন্তু এই ভুলটা আর ধরা পড়বে না। যদি এখানে আমি ডেবিট সাইডে 1 লাখ টাকা বেশি লিখতাম, ক্রেডিট সাইডে না লিখতাম, তাহলে কিন্তু এই ভুলটা ধরা পড়ে যেত যে 1 লাখ টাকা আমি ডেবিট সাইডে বেশি লিখছি, ক্রেডিট সাইডে আর লিখি নাই। তো এইভাবে আমার ক্রেডিট সাইডে ডেবিট সাইডে যদি সমান সংখ্যক টাকা দিয়ে এখানে ফিল আপ হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে পরিপূরক ভুল। এরপরে হচ্ছে এখানে ব্যয় দাখিলার ভুল আছে। ব্যয় দাখিলার ভুল যেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে এখানে অনেক সময়ই আমরা লিখতে ভুল করি, ফিগারের সাথে সাথে আমরা এখানে যেই হিসাব সেই হিসাবটাও লিখতে ভুল করি। যেমন আমি সালামের হিসাব বা সালামের নিকট থেকে আমি টাকা পাইলাম, সালামের হিসাবে না লিখে আমি কালামের হিসাবে লিখে ফেললাম। সালামের টাকাটা আমি কালামের হিসাবে দিয়ে দিলাম, তো সালামের নামে হিসাব না হয়ে কালামের নামে হিসাব হয়ে গেল। যেমন সালামের থেকে আমি 1,000 টাকা আমি পাইলাম, এটা সালামের হিসাবে না লিখে আমি কালামের কাছ থেকে 1,000 টাকা পাইলাম আমি লিখে রাখলাম। তো এটাও এখানে বেদাখিলার ভুল, মানে একজনের জায়গায় আরেকজনের নাম যদি আমি বসাই ফেলি বা এক হিসাবের জায়গায় আমি আরেক হিসাব যখন লিখে ফেলি, এটাকে আমরা বলি বেদাখিলার ভুল। তো এটা আমরা বলি হচ্ছে করণিকের বেদাখিলার ভুল। তো আমরা হিসাবে মানে রেয়া মিলে যে ভুলগুলো সাধারণত ধরা পড়ে না, তো আমরা এই ভুলগুলোকে দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে নীতিগত ভুল, আর একটা হচ্ছে করণিকের ভুল। তো করণিকের ভুলটা হচ্ছে 4 ধরনের। যে করণিক সাধারণত বাদ, সে কোনো কিছু লেখা থেকে একদম লেনদেনে উঠানো থেকে বাদ দিয়ে দিতে পারে, এটাকে আমরা বাদ করার ভুল বলি। আবার সে লেখার ভুল, মানে এখানে 2 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা লিখতে পারে, এই লেখার ভুল হইতে পারে তার। আবার এখানে সে পরিপূরক ভুল করতে পারে, যে সমান সংখ্যক ডেবিট ক্রেডিটের সে ফিগার ভুল করে ফেলতে পারে। আবার সে বেদাখিলার ভুলও দিতে পারে, যে এখানে হিসাবে লিখতে সে উল্টাপাল্টা হিসাব লিখতে পারে, যে রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় এখানে সৃজন। তো এইভাবে এখানে বেদাখিলার ভুলও তার হইতে পারে। তো এইভাবে আমরা রেয়া মিলে সাধারণত যে ভুলগুলো ধরা পড়ে না, এইগুলার আলোচনা এখানে করে নিলাম। তো রেয়া মিলে সাধারণত এই ভুলগুলো ধরা পড়ে না। আপনাদের যদি এখানে কোশ্চেনে আসে যে রেয়া মিলে সাধারণত কোন ধরনের ভুল ধরা পড়ে না, তো আপনারা এই 2 ধরনের ভুলটা বিশ্লেষণ করে আলোচনা করে দিবেন এবং এক্সাম্পল দিয়ে দিবেন, তাহলেই হবে। এরপরে হচ্ছে আমরা রেয়া মিলের যেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে খতিয়ানের জের থেকে রেয়া মিল তৈরি করতে পারি। আমরা গত ক্লাসে খতিয়ানের টি ছকে খতিয়ানের জের বের করা পর্যন্ত শিখেছিলাম। টি ছকে খতিয়ানের জের বের করা যেখানে আমরা শিখেছিলাম, সেখানে আমরা এই খতিয়ানের জের গুলা নিয়ে রেয়া মিলও তৈরি করা শিখেছি। তো এই খতিয়ানের জের গুলা যেখানে আমরা রেখে গেছিলাম যে খতিয়ানের জের থেকে কিভাবে রেয়া মিল তৈরি করা যায়, আজকে আবার সেই সেম জায়গা থেকে শুরু করব। তো এখানে শুরু করার আগে আমরা রেয়া মিল নিয়ে কিছু আলোচনা করে নিলাম, কারণ রেয়া মিল থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসে। ঠিক আছে, তো যেই থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দিলাম। তো আসেন এখন আমরা রেয়া মিলের যে গাণিতিক সমস্যাগুলো আছে আপনাদের ই বুকে দেওয়া আছে, এগুলো একটু আলোচনা করি। তো আমরা এখানে ই বুকে রেয়া মিলের যে তালিকাগুলো দেওয়া আছে, আমরা যদি একটু দেখি, এখানে খতিয়ানের ডেবিট ক্রেডিটের এখানে আমরা যদি একটু অঙ্কটা পড়ি, এখানে অঙ্ক আমরা সাধারণত এক্সাম্পল 1 থেকে যদি শুরু করি, the following accounts are taken from the ledger of এখানে বোর্ডিং কোম্পানি বলছে যে ডিসেম্বর 2019 এখানে বোর্ডিং কোম্পানি বলছে যে বোর্ডিং কোম্পানির এখানে ডিসেম্বর 31 ডিসেম্বর 2019 হিসাবটা এখানে দেওয়া আছে। তো তারা এখানে লেজারের যে হিসাবটা বা লেজারের যে জ্যাটটা আছে বা খতিয়ানের যে জ্যাটটা আছে, এটা এখানে তারা উঠাই দিছে, যে খতিয়ানের জ্যাট গুলা হচ্ছে এই। আমরা গত ক্লাসে যে খতিয়ানের জ্যাট গুলা বের করছিলাম, ধরেন যে এই খতিয়ানের জ্যাট গুলা হচ্ছে এইগুলাই, যে বোর্ডিং কোম্পানি না দিয়ে আমরা ধরলাম যে আমরা গত ক্লাসে যে খতিয়ানটা করছি সেই খতিয়ানের জ্যাট গুলাই এখানে আমি লিখলাম আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, আমি সরাসরি রেয়া মিলে না লিখে আমি সেই খতিয়ানের জ্যাট গুলা এইভাবে আমি আলাদাভাবে একটা জায়গাতে লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই খতিয়ানের জের গুলা থেকে আমি রেয়া মিল তৈরি করব। তো খতিয়ানের জের গুলা থেকে রেয়া মিল তৈরি করার জন্য আমরা গত ক্লাসে বলেছি যে আপনি যদি রেয়া মিল তৈরি করতে যান, খতিয়ান থেকে রেয়া মিল তৈরি করতে গেলে আমার এখানে হেডিং দিয়ে 4টা ঘর টানতে হবে। তো হেডিংটা হচ্ছে আমরা এখানে যে কোম্পানি সেই কোম্পানির নাম দিলাম এবং লিখবো হচ্ছে রেয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, এবং এখানে যেই ডেটের যে কোনো একটা নির্দিষ্ট হিসাব বছর শেষে বা একটা সময়কাল শেষে রেয়া মিলটা তৈরি করা হয়। সেই কারণে ডিসেম্বর 31, 2019 লেখা হয়েছে, এখানে নভেম্বর লেখা হইতে পারে, অথবা জানুয়ারি 31 লেখা হইতে পারে, যেটাই হোক আপনি সেটা দিয়ে
আপনি হেডিংটা দিবেন। হেডিংটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে রেয়ামিলের 4টা ঘর থাকে। আমার বিবরণের ঘর, অ্যাকাউন্টস টাইটেল যেটা আছে এটা বিবরণের ঘর, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার থাকবে, এখানে ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে, ঠিক আছে, ডেবিট টাকার ঘর, ক্রেডিট টাকার ঘর, এই 4টা ঘর দিয়ে সাধারণত আমরা রেয়ামিলটা তৈরি করি। তো রেয়ামিলে কিছুই না, আমরা সংজ্ঞাতে একটু আগে পড়ে আসছি যে আমাদের যে খতিয়ানের যে জের গুলা আছে, এই যে আমরা উপরে দেখতেছি, এই খতিয়ানের জের গুলার নেচার অনুযায়ী ডেবিট জেরটাকে ডেবিট সাইডে, ক্রেডিট জেরটাকে ক্রেডিট সাইডে বসাইলেই আমার এখানে ডেবিট ক্রেডিট যোগ করে দিলেই আমার খতিয়ানটা হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এখানে একটু দেখি যে আপনাদের মনে আছে কিনা যে এখানে কোনটা ডেবিট জের কোনটা ক্রেডিট জের। আমরা অনেক আগে যেহেতু এগুলো আলোচনা করেছি, একটু মনে করানো দরকার। যেমন এখানে নোটস পেয়েবল, নোটস পেয়েবলটা আপনারাই নিজেরাই বলেন, আমি একটু শুনি তাহলে হয়ে যাবে। নোটস পেয়েবল এটা এটা কি আপনার ডেবিট না ক্রেডিট? নোটস পেয়েবল স্যার ক্রেডিট। আচ্ছা, নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট। কেন ক্রেডিট? স্যার ক্রেডিট। হ্যাঁ, কেন ক্রেডিট? কারণ স্যার এটা পেয়েবল, এটা দায়। হ্যাঁ, পেয়েবল দায়। মূল কথা হচ্ছে আমরা এখানে হিসাবটাকে 5টা ক্যাটাগরির যে কোনো একটাতে ফেলতে পারতেছি কিনা, এটাই হচ্ছে আমার লার্নিং। যদি আমি ফেলতে পারি আমার ভুল হবে না। তো এটা পেয়েবল যেহেতু এটা দায়, তো দায় হলে এটা ক্রেডিট। আমরা বলেছি যে আয়, দায় এবং মালিকের মূলধন, আয়, দায়, মালিকের মূলধন 3টা হচ্ছে ক্রেডিট, আর ব্যয় এবং সম্পত্তি এই 2টা হচ্ছে ডেবিট। তো হিসাব আছে এই সারা দুনিয়াতে যত হিসাবই দেখেন আপনি, এই হিসাব এই 5 ক্যাটাগরি হিসাবে আছে। তো আপনি এই হিসাবগুলারে আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা নেচার অনুযায়ী, সেটা হচ্ছে এখানে বিষয়। যদি আইডেন্টিফাই করতে পারেন, রেয়ামিল আপনার এখানে কেউই আপনার ধরেন যে রেয়ামিলে আপনার মার্কস আটকাতে পারবে না, এটা ভুল হওয়ার কোনো চান্সই নাই। তো এরপরে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল একজন বলেন, ক্যাপিটাল কি? স্যার এটা স্যার ক্রেডিট। হ্যাঁ, ক্যাপিটাল ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ স্যার মূলধন যে হিসাব সেটা ক্রেডিট স্যার। হ্যাঁ, আমরা এখানে একটু আগেই বলেছি যে মূলধন নেচারটাই হচ্ছে মূলধন হিসাব সবসময় ক্রেডিট হবে, কারণ এটা মালিকের কাছে সাধারণত ব্যবসা এই টাকাটা দায়বদ্ধ থাকে। তো সেই কারণে দায়, এটারও নেচারটাই দায়ের মতোই, কিন্তু এটা মালিকের কাছে দায়। ইন্টারনাল আমরা বলি হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটিস। তো ইন্টারনাল লাইবিলিটিস এই কারণেও এটা ক্রেডিট। তারপর হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে আমরা এখানে বলি হচ্ছে সম্পত্তি। ইকুইপমেন্ট সম্পত্তি, তো এই কারণে এটা ডেবিট। আবার এখানে আছে হচ্ছে এখানে হকের ড্রয়িংস আছে। ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তো এটা একটু বলেন কেউ, উত্তোলন 8,000 টাকা, এটা ডেবিট না ক্রেডিট? স্যার এটা ডেবিট। উত্তোলন ডেবিট কেন? স্যার দায় স্যার। না, প্লিজ। উত্তোলন দায় না, উত্তোলন ডেবিট কেন এটা বলতে হবে। বলেন, কে পারেন? স্যার যত প্রকার ব্যয় আছে স্যার, হ্যাঁ। সম্পদ এবং ব্যয় এই দুটো হচ্ছে ডেবিট। ডেবিট। আর জি, আপনি স্যার। বলেছেন স্যার যে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব এটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, আর কাজে এটা স্যার, এটা পরে হচ্ছে ব্যয়ের আওতায় স্যার, কাজে এটা ডেবিট। আচ্ছা ঠিক আছে। এইখানে এখানে এটাকে আমরা এই কারণে ডেবিট বলি যে ড্রয়িংস বা উত্তোলন যেটা আছে, উত্তোলনটা সাধারণত ব্যবসা এটাকে দেখে হচ্ছে লস হিসাবে, যে মালিক এটা ব্যবসা থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসা দেখতেছে এটা মালিককে সে পরিশোধ করতেছে বা এই টাকাটা সে মালিককে দিয়ে দিচ্ছে। যেমন আমি এখানে দোকান বাড়াবো যদি কোনো টাকা দেই, ব্যবসা এটা এক্সপেন্স হিসেবে দেখে এবং এটাকে সে ব্যয় হিসাবে ডেবিট করে। সেম এটাকে মালিককে সে এটা দিয়ে দিচ্ছে বা মালিক ব্যবসা থেকে এটা নিয়ে যাচ্ছে, এটাতে ব্যবসার কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ মালিক এই টাকাটা নিয়ে যাচ্ছে, ব্যবসা থেকে এই টাকাটা কমে যাচ্ছে। তো সেই কারণে আমরা এখানে এই উত্তোলন যেটা আছে, উত্তোলনটাকে আমরা ব্যবসা থেকে যেহেতু এটা চলে যাচ্ছে, তো সেই কারণে এটাকে আমরা এখানে ক্রেডিট বলতেছি, ঠিক আছে। তো এটা সরাসরি এখানে আমরা ধরেন যে ব্যয় বলবো না, কিন্তু এটা নেচারটাই হচ্ছে যে এটা যেহেতু উত্তোলন, মালিকের উত্তোলন, এটা ব্যবসার একটা লস, যে ব্যবসা থেকে মালিক এই টাকাটা উঠায় নিয়ে যাচ্ছে, এটা আর ব্যবসাতে খাটতেছে না টাকাটা। তো এটা খাটলে অন্তত ব্যবসায় কিছু না কিছু প্রফিট হইতো, কিন্তু এটা মালিক যেহেতু নিয়ে যাচ্ছে, তো এটা ব্যবসার জন্য একটা লস। তো এই কারণে সাধারণত ড্রয়িংসটাকে আমরা এখানে ডেবিট লিখি। এরপর হচ্ছে স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স লিখে আছে, এটা জিজ্ঞাসা করলাম না, এটা ডেবিট। এরপর হচ্ছে রেভিনিউ, এটাও লিখে আছে, এটা ক্রেডিট, এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করলাম না। এখানে ক্যাশ, ক্যাশ এটা হচ্ছে অ্যাসেট, এই কারণে এটা ডেবিট। এরপর হচ্ছে সারপ্রাইজ, সারপ্রাইজটা কি ডেবিট না ক্রেডিট বলেন? সারপ্রাইজ, সাপ্লাইজ স্যার এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা ডেবিট সারপ্রাইজটা স্যার। হচ্ছে
প্রাইসটা হচ্ছে আপনার এখানে ডেবিট না ক্রেডিট? সাবপ্রাইসটা আপনার ডেবিট না ক্রেডিট এটা বলেন। এখানে বললেই চলবে না, এখানে যুক্তিও থাকতে হবে যে এটা ডেবিট কেন বললাম। সাবপ্রাইস এখানে হচ্ছে সাবপ্রাইস ডেবিট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলি যে সাবপ্রাইসটা যদি আমি খরচ করে ফেলি, মানে সাবপ্রাইজ আমরা কিনি, মানে এখানে অনেক ধরনের সাবপ্রাইজ আমাদের এখানে থাকে। যেমন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাগজ কিনতে পারি, কলম কিনতে পারি, এখানে কস্টেপ কিনতে পারি, অনেক জিনিস আমরা কিনতে পারি, ফাইল কিনতে পারি, বুক সেলফ কিনতে পারি, বুক সেলফ না ফাইল কিনতে পারি, অথবা এখানে ফোল্ডার কিনতে পারি। তো এইগুলো সবগুলোই আমার প্রতিষ্ঠানের জন্য সারপ্রাইজ। তো সারপ্রাইজটা যদি নষ্ট হয়ে যায় এটা আমার ক্ষতি বা খরচ হিসেবে আমি দেখাই। আর যতক্ষণ পর্যন্ত আমার সারপ্রাইজটা থাকবে, আমার অবশিষ্ট থাকবে, যেমন আমার নতুন অনেকগুলা কাগজ রয়ে গেছে, যেমন আমি এখানে 10 রিম কাগজ কিনছিলাম, 3 রিম কাগজ আমার রয়ে গেছে, তো এটা দেখা যাবে যে সারপ্রাইজ হিসেবে আমার থেকে যাবে, এটা আমি অ্যাসেট হিসেবে দেখাতে পারবো। এটা এটাকে আমরা বলেছি সারপ্রাইজ। তো সেই কারণে এটা আমরা যেটা খরচ হয়ে যায়, যে অংশটা আমরা ব্যবহার করে ফেলি সেটাকে আমরা খরচ অংশ বলি, এই কারণে ওইটাকে ডেবিট বলি। আবার যেটা অবশিষ্ট রয়ে যায় সেটা সম্পত্তি হিসেবে থেকে যায়, সেই কারণে এটা আমরা ডেবিট বলি। এটার ভিতরে দুইটা অংশ আছে, খরচ আছে, সম্পদ আছে। এরপর হচ্ছে আপনার এখানে এই যে সারপ্রাইজ এক্সপেন্স, নিচে চলে আসে বিষয়টা, যে সারপ্রাইজ আবার এখানে সারপ্রাইজ এক্সপেন্সও আছে, যে অংশটা আমরা খরচ করে ফেলছি সেটা এক্সপেন্স, তো এটা খরচ লিখাই আছে, এটা ডেবিট। এরপর হচ্ছে স্যালারিজ পেয়েবল, এটা আগেও বলছেন, অ্যাকাউন্টস পেয়েবল এটাও আগে বলা হয়েছে। তো এই দুইটাই পেয়েবল থাকলেই ক্রেডিট। পেয়েবল মানে হচ্ছে দায়, ক্রেডিট। আর রিসিভেবল হচ্ছে, রিসিভেবলটা একজন বলেন যে রিসিভেবলটা কি? রিসিভেবলটা আগে আসে না। ডেবিট স্যার। হ্যাঁ, কেন ডেবিট? স্যার ডেবিট স্যার, রিসিভেবল কারণ স্যার এটা স্যার স্যার আসবে স্যার, মানে অ্যাসেট আসবে, অ্যাসেট স্যার এটা। হ্যাঁ স্যার এটা হচ্ছে আয়, কারণ হচ্ছে স্যার আমি এটা পাবো যেহেতু এটা আমার আয়, রিসিভেবল না, এটা একটু ভুল হইছে, পাবেন ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল পাবেন স্যার, এটা পাবো বিধায় এটা আমাদের সম্পদ স্যার, এই জন্য এটা ডেবিট স্যার। জি স্যার, অ্যাসেট স্যার, অ্যাসেট স্যার। হ্যাঁ, ইনকাম হলে তো স্যার ক্রেডিট হয়ে ক্যাশ যায় স্যার আমার অ্যাসেট হয়, রিসিভেবল স্যার আমার অ্যাসেট স্যার, যখন আমি টাকা পাবো তখন হ্যাঁ ক্যাশ আসে। এটা হচ্ছে আপনার এখানে যে একজন যেটা বললো আর কি, যে এখানে আপনি হচ্ছে যদি কোনো কিছু বিক্রয় করেন, যদি টাকা একদম ক্যাশ পেয়ে যান, আপনি তো ক্যাশ হিসাবে এটার অ্যাসেট লিখতেছেন। কিন্তু আপনি যদি ক্যাশ না পান তাহলে আপনি কি লিখেন? আপনি লিখেন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। মানে আপনি টাকাটা পান নাই, কিন্তু এই টাকাটা কেউ না কেউ আপনারে দিবে, তার মানে সে হচ্ছে আপনার দেনাদার। এটাকে আমরা লিখি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে। তো দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল, সে হচ্ছে আমার সম্পদ, মানে দেনাদারের কাছে আমি এত টাকা পাই, তো এটা আমার হচ্ছে সম্পদ। তো সম্পদ দেখেই রিসিভেবল হইলেই এটা সম্পদ হিসাবে আপনি ডেবিট করেন। রিসিভেবল যেমন সম্পদ হিসাব ডেবিট, পেয়েবল দায় হিসাব ক্রেডিট। ঠিক আছে, পেয়েবল দায় ক্রেডিট, রিসিভেবল সম্পদ ডেবিট। ঠিক আছে, এই মানে বেসিক হিসাব হচ্ছে এইগুলাই। আপনি এখন এইটা ধরেন যে আপনার যদি বলে যে এটা থেকে আপনি রেয়ামিল করেন, তো এখানে তো করার কিছু নাই, আপনি করার কোনো কিছু পাবেন। এই জিনিসগুলো আমরা যা মুখে মুখে বলছি, এটাই আপনি আইসা এখানে ক্যাশের টাকাটা ডেবিট সাইডে ক্যাশের করে লিখলেন, অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা এখানে আইসা ডেবিট সাইডে অ্যাকাউন্ট রিসিভেবলের মানে বরাবরে আপনি ডেবিট টাকার করে লিখলেন। আবার এখানে অ্যাকাউন্টস পেয়েবল যেটা আছে, আপনি একটু আগে বলছেন এটা ক্রেডিট, তো ক্রেডিট সাইডে আইসা এটা বসাই দিলেন। এভাবে আপনি স্যালারি এক্সপেন্স পর্যন্ত এই যে ডেবিট এক্সপেন্স ডেবিট, আপনি এটা এখানে বসাই দিলেন। যতগুলো আছে আপনি নেচার অনুযায়ী ডেবিট ক্রেডিট খালি বসাই দিলেন। ডেবিট ক্রেডিট বসায় আপনি দুইটা সাইড, এই যে ডেবিট সাইড পুরোটা যোগ করলেন, আবার ক্রেডিট সাইড পুরোটা টাকার অ্যামাউন্ট যেটা আছে এটা যোগ করে নিচে নামাইলেন। নিচে নামায় যদি ডেবিট এবং ক্রেডিট টাকা মিলে যায় তাহলে আপনার রেয়ামিল হয়ে গেল। এটাই হচ্ছে রেয়ামিল। রেয়ামিলে যদি আপনারা দেয় যে আপনি এই খতিয়ানের জের গুলা থেকে একটা রেয়ামিল তৈরি করেন, তা আপনি এভাবে 4টা ঘর টানবেন, ডেবিট টাকা ক্রেডিট টাকার ঘরটা এখানে আইডেন্টিফাই করে আপনি এখানে জাস্ট এখানে বিবরণের ঘরে এখানে যে হিসাবগুলো আছে হিসাবগুলা লিখে এটার পাশাপাশি টাকাটা বসায় যোগ করে দিলেই ডেবিট ক্রেডিট মিলে গেলেই আপনার রেয়ামিল হয়ে গেল। উপরে খালি হেডিংটা দিবেন আর কোন ডেটে করতেছেন সেটা দিবেন, আর কিছুই না রেয়ামিল। ঠিক আছে, তো রেয়ামিল যদি আপনার দেওয়া থাকে আপনারা ইজিলি এটা করতে পারবেন। এছাড়া ধরেন যে আপনার এই 2 নাম্বারটাতে যদি আমরা যাই, যে এরকম একটা রেয়ামিল আপনার দেওয়া থাকতে পারে যে ফলোইং টাইম ব্যালেন্স মিস্টার লতিফ হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইনকারেক্টলি, যে এই নিচের রেয়ামিলটা লতিফ সাহেব করছে। হ্যাঁ, ধরেন যে আপনাদের ভিতরে একজন লতিফ সাহেব আছে, ঠিক আছে, সে ধরেন যে
নতুন নতুন শিখছে, তো সে এটা ভুল করছে। তো এখন আপনারা যারা এক্সপার্ট আছেন আপনারা এটারে কারেকশন করবেন। এরকম আপনার ভুল ধরেন যে আপনার রেয়া মিল করেই দিতে পারে, আপনি এই ভুল রেয়া মিলটা আবার আপনি ছক কাটবেন, এই যেভাবে দেওয়া আছে একেবারে সেম ভাবে আপনি সব লিখে ছক কাটবেন। ছক কেটে আপনি যা দেওয়া আছে এখানে বিবরণের ঘরে সব আপনি সিরিয়ালি হুবহু লিখবেন। কিন্তু টাকা লেখার সময় খালি একটু খেয়াল রাখবেন যে ভুল করছে, হয় ডেবিটের টাকাটা ক্রেডিটে লিখছে, ক্রেডিটের টাকাটা ডেবিটে লিখছে, সে এই ভুলটা করছে, ঠিক আছে? আর কোনো ভুল সে করে নাই, তো রেকর্ড হইতো না। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আমি রেকর্ডিং চালু করে দিছি। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে কিছুই না, আপনারে রেয়ামিল যখন করতে দিবে, রেয়ামিল করতে দিলে দুই ভাবে দিতে পারে। হয় আপনারা এইভাবে জের থেকে এই জের গুলা লিখে দিবে সরাসরি, জের থেকে আপনারা বলবে যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আপনি রেয়ামিল তৈরি করেন, এটা একভাবে বলতে পারে। অথবা আপনারা দিবে হচ্ছে এই ভুল ভুল রেয়ামিলটা আপনারা দিয়ে দিবে যে এটা সংশোধন করেন, যে জনাব রহিম বা করিম একটা রেয়ামিল করছে কিন্তু এটা সে কিছু দাখিলা ইনকারেক্ট দিছে বা ভুল দিছে, এই কারণে রেয়ামিলের ডেবিট ক্রেডিট মিলে নাই, ঠিক আছে? এখানে ডেবিট ক্রেডিট মিলানো থাকবে না, যে ডেবিট ক্রেডিটটা মিলে নাই সে ইনকারেক্ট দেওয়ার কারণেই এখানে ব্যালেন্সটা মিলতেছে না। তো আপনি এখন ব্যালেন্সটা মিলাই দিবেন। আপনার কাজ হচ্ছে যে কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে এই টাকার অ্যামাউন্ট গুলা সংশোধন করে আপনি ডেবিট ক্রেডিটটা মিলাই দিবেন। তো এটাও এক ধরনের রেয়ামিল আপনার কাছে চাইতে পারে, যে আপনি রেয়ামিল হয় উপরের ভাবে করে দিতে পারবেন, বা আপনার কাছে চাইতে পারে যে উপরে যেভাবে আমরা দেখলাম খতিয়ান থেকে রেয়ামিল করেন, অথবা এইভাবে আপনার রেয়ামিলটা দেওয়া থাকতে পারেন যে ভুলটা আপনি সংশোধন করে দেন। তো এইটা দেখে অনেকে আবার ভয় পায় যায় না যে এত বড় স্যার রেয়ামিল দিয়ে দিছে, আবার এটার মধ্যে ভুল কোন জায়গাতে খুঁজে বের করবো কিভাবে। এটা খুব সহজ, এটা ভয় পাওয়ার কিছু নাই, এগুলো একদম ইজি। আপনি বেসিক জিনিস মাথায় রাখবেন হচ্ছে আপনার হিসাব হচ্ছে 5টা, হ্যাঁ এই 5টা হিসাবে এই সবগুলোই যাবে। তো আপনার এখানে এটা সম্পদ না ব্যয় নাকি এটা আয় দায় না মূলধন, এটা আপনি ধরেন, এইটা ধরতে পারলে আপনার এটা ডেবিট না ক্রেডিটে যাবে এটা আপনি বুঝে যাবেন। তো আসেন প্রথমে যেটা আছে সেলস। তো আমরা সেলস যেটা আছে ক্রয় বিক্রয়, এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবেন, এটা তো রুলসের দরকার নাই। ক্রয় বিক্রয়, ঠিক আছে? তো ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট। তো এটা এখানে ধরেন যে অনেকে এটা চিন্তা করে অনেক সময় প্যাচ লাগিয়ে দিতে পারে, যেমন সেলস করলে আপনার ইনকাম হয়, যে সেলস করলে আপনার টাকা আসে ইনকাম হয়, ঠিক আছে? তো এটা মাথায় রাখলে ঠিক আছে যে সেলস করলে টাকা আসে ইনকাম হয়, এটা হচ্ছে আয় ক্রেডিট, সেলস আয় ক্রেডিট। আবার ক্রয় করলে আমার এখানে অ্যাসেট আছে, তো সেই কারণে আমরা ক্রয়টাকে ডেবিট দেখাই, বা ক্রয়টাকে আমরা ক্রয় করলে আমার টাকা চলে যায়, এটা আমার অ্যাসেট আসে ঠিকই, আবার এই ক্রয় বাবদ আমার খরচও হয়, তো সেই কারণে এটাকে আমরা ডেবিট লিখি। তো সেলসটা হচ্ছে ইনকাম, এটাকে আপনারা ক্রেডিট লিখেন। তো এইভাবে আপনি ক্রয় হচ্ছে ডেবিট, সেলস হচ্ছে ক্রেডিট, মানে ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট, এই জিনিসটা মাথায় রাখবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। তো সেলসটা আমরা এখানে ক্রেডিট, এটা ঠিক আছে। আমাদের যেটা ঠিক আছে এইটা ধরেন যে ভুল করার দরকার নাই, যেটা ঠিক আছে এটা ঠিকই, যেটা ভুল সেটা আপনি সংশোধন করে দিবেন, ঠিক আছে? এখানে অনেক কিছুই ঠিক থাকবে, প্রায় 70% ঠিক থাকে, ভুল থাকে 2-3টা জায়গাতে, তো সেই 2-3টা ভুল আপনি এখানে বের করবেন, এটা হচ্ছে কাজ। এরপর হচ্ছে আপনার পারচেজ এখানে পারচেজ আমরা জানি এটা ডেবিট, ঠিক আছে? পারচেজটাও এখানে ডেবিট করে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টস পেবল। আচ্ছা আমি এখানে ড্রয়িংস যেগুলো আছে এগুলো একটু মুছে দিই, না হলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তো এইখানে ড্রয়িং যেটা আছে দেখেন, ড্রয়িংস এর ক্ষেত্রে আমরা আচ্ছা ইরেজারটা আমি আনলাম। আচ্ছা যাক, এটা মুছতেছে না, এই অপশনটা কাজ করতেছে না। আচ্ছা তো এরপরে যেটা আছে আমরা ধরেন যে অ্যাকাউন্টস পেবল, ঠিক আছে? অ্যাকাউন্টস পেবলটা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টস পেবল একটু আগে আমরা পরে আসি যে এটা পেবল থাকলেই দায় ক্রেডিট, ঠিক আছে? অ্যাকাউন্টস পেবল এটা দায় ক্রেডিট। এরপর হচ্ছে আপনার এখানে আছে নোটস রিসিভেবল। রিসিভেবল মানেই হচ্ছে এখানে আমরা সম্পদ হিসেবে ধরে নিব, রিসিভেবল মানেই সম্পদ, পেবল মানে হচ্ছে দায়, রিসিভেবল মানে হচ্ছে সম্পদ। তো এখানে দেখেন অ্যাকাউন্টস পেবলটা কিন্তু আপনার এখানে দায় 6,395 টাকা, এখানে আপনি একটা ভুল পাইছেন। অ্যাকাউন্টস পেবলটা দায় হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাকাউন্টস পেবলটা কিন্তু দায় হিসাবে দেখাইলো না। এই যে অ্যাকাউন্টস পেবলের যে টাকাটা, এই যে অ্যাকাউন্টস পেবল আমি যেটা হাইলাইটস করলাম দেখেন, অ্যাকাউন্টস পেবল 6,395 টাকা। অ্যাকাউন্টস পেবল এটা
আমরা জানি যে পেয়েবল হচ্ছে দায়, কিন্তু এটা কোথায় দেওয়া আছে? এটা কিন্তু ডেবিটে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা বসার কথা ছিল ক্রেডিটে। তো সেই কারণে আপনার অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আপনার দায়, আপনি এটাকে ক্রেডিট করবেন। তো এই ভুলটা আপনার লতিফ সাহেব এই অঙ্কটা করার সময় করছে, তো আপনি এটাকে ক্রেডিট সাইডে বসা দিবেন। আপনি যখন এটাকে সংশোধন করে যখন করতে যাবেন, ঘর সব ঠিক করবেন, এখানে যা কিছু আছে সব লিখে ফেলবেন, কিন্তু টাকার অ্যামাউন্টটা লিখবেন না। তো এখানে একটা ভুল অ্যামাউন্ট আপনি পাইছেন, এটা ডেবিটে আছে, এটা আপনি এখন দেখে ক্রেডিটে বসাই দেন। অ্যাকাউন্টস পেয়েবলটা চলে যাবে হচ্ছে ক্রেডিটে। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল এটা আমরা জানি রিসিভেবল সম্পদ, ডেবিট, তো এটা ডেবিট সাইডে আছে, এটা ঠিক আছে, এটা সংশোধন হবে না। এরপর হচ্ছে আপনারা এখানে দেখেন নোটস পেয়েবল। নোটস পেয়েবলটা আমরা জানি যে পেয়েবল হইলে এটা দায়, ক্রেডিট, কিন্তু পেয়েবলটা এখানে লিখছে হচ্ছে ডেবিট সাইডে। তো এই ভুলটা এখানে রয়ে গেছে। তো আপনি এই ডেবিট সাইডের ভুলটারে আপনি ক্রেডিট করে দিলে এটা সংশোধন হয়ে যাবে। তো আপনি নোটস পেয়েবল ৯,২৩০ টাকা ক্রেডিট সাইডে লিখে দেবেন। এরপর হচ্ছে সেলস রিটার্ন। এখানে সেলস রিটার্ন এবং এখানে পারচেজ রিটার্ন, এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এই দুইটা হচ্ছে উল্টা। আপনার যদি ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট, ঠিক আছে, বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরতটা ডেবিট। এটা মাথায় রাখলে হবে। আপনার ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ঠিক আছে, বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় ঢুকা নেবেন, এবং কেন এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু জিনিসটা মাথায় রাখবেন এটা, যে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এগুলো যদি ফেরত দেওয়া হয় উল্টা হবে, ঠিক আছে। যেমন এখানে আছে সেলস রিটার্ন, যে আমি বিক্রয়টা ফেরত, হ্যাঁ, সেলস রিটার্ন, আমি বিক্রয়টা, বিক্রয়কৃত পণ্যটা আমি ফেরত দিলাম। আচ্ছা, যারা এখানে মিউট করেন নাই, এখানে অনেকে মাইক, নাসিমা একটা আপনার মাইক আনমিউট হয়ে গেছে, আপনি এটাকে মিউট করেন। যাদেরটা এখানে যারা মাইক মিউট করা নাই তারা একটু মিউট করে নেন। এখানে গুরুত্বপূর্ণ একটা এন্ট্রিটা, সেটা হচ্ছে আমরা এখানে সেলস রিটার্নের কথা বলছিলাম, যে সেলস রিটার্ন যদি হয়, তো এখানে আমরা বলছি সেলস হচ্ছে ক্রেডিট, তো সেলস রিটার্নটা হবে হচ্ছে ডেবিট। তো এখানে সেলস ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট। আবার এখানে পারচেজ ডেবিট, পারচেজ রিটার্নটা হবে ক্রেডিট। এখন আসেন কেন, ঠিক আছে, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। তো সেলস রিটার্নটাও এখানে হওয়ার কথা কি, সেলস হচ্ছে ক্রেডিট, তো সেলস রিটার্নটা যাওয়ার কথা হচ্ছে ডেবিট সাইডে, কিন্তু এটা ভুলে লিখছে হচ্ছে এই যে ক্রেডিট সাইডে ৫,৮৮০ টাকা। তো এটা আপনি নিয়ে আসবেন হচ্ছে ডেবিট সাইডে, সেলস রিটার্নটা হচ্ছে ডেবিট। এখন আসেন ব্যাখ্যার দরকার আছে যে কেন এটা আমরা ডেবিট লিখলাম। ডেবিট এই কারণে লিখছি, কারণ আপনি যে পণ্যটা বিক্রি করছিলেন সেই পণ্যটা আপনার আবার ফেরত আসে। আপনার কাছে যদি আপনার পণ্যটা বা এই পরিমাণ, ধরেন যে পরিমাণ আপনি গুডস আপনি বিক্রি করছিলেন সেটা যদি আপনার কাছে ফেরত আসে, এটা যদি আপনার গোদামে থাকে, এটা আপনার অ্যাসেট, ঠিক আছে, এটা আবার আপনি বিক্রি করতে পারবেন। তো আপনার পণ্য যদি আপনার কাছে ফেরত চলে আসে, তার মানে এটা আপনার জন্য অ্যাসেট, এটা আবার পুনরায় বিক্রি করা যাবে। তো সেই কারণেই আমরা সেলস রিটার্নটা, যেহেতু আমাদের কাছে পণ্য আসতেছে, সেলস রিটার্নটাকে আমরা সাধারণত ডেবিট বলি, বা এটা আমরা ধরেন যে আমার সম্পত্তি আমার কাছে আসতেছে, সেই কারণে এটাকে আমরা ডেবিট বলি। আবার আরেকটা হচ্ছে পারচেজ রিটার্ন, যে ক্রয় ফেরত, একটু পরে আমরা পাবো। আচ্ছা, ক্রয় ফেরতটা আসলে আমি বুঝাই দিব। এরপর হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আপনার দেনাদার, ডেবিট। তো দেনাদার বা রিসিভেবল থাকলে ডেবিট, রিসিভেবল ডেবিট, কিন্তু লেখা আছে ক্রেডিটে। রিসিভেবল থাকলে ডেবিট, এখানে লেখা আছে ক্রেডিটে। তো এটাকে আপনি ভুল সংশোধন করে এটা ডেবিট সাইডে নিয়ে আসেন, তাইলে হয়ে গেল। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। বিনিয়োগ সব সময়ই আপনি মনে রাখবেন, বিনিয়োগ সবসময় ডেবিট, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সবসময় ডেবিট। তো এখানে লেখা আছে ক্রেডিট, তো বিনিয়োগটারে আপনি ডেবিট সাইডে নিয়ে আসবেন, তাহলে এটা সংশোধন হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার ক্যাশ, ক্যাশ সম্পত্তি ডেবিট, এটা ডেবিটই আছে, সংশোধনের দরকার নাই। ব্যাংক লোন, তো আপনি ব্যাংকের থেকে লোন নিছেন, ঠিক আছে, ব্যাংকের থেকে লোন নিছেন, তার মানে হচ্ছে ব্যাংকের কাছে আপনি দায়বদ্ধ হয়েছেন। তো আপনার দায় তৈরি হয়েছে, যদি আপনার দায় তৈরি হয়, ব্যাংকের কাছে যেহেতু দায় তৈরি হয়েছে, তো সেই কারণে আপনার এটা ক্রেডিট। দায় তৈরি হলেই সেটা ক্রেডিট, দায় হলেই ক্রেডিট। তো সেখানে লোন যেহেতু আপনি নিছেন ব্যাংকের থেকে, তার মানে ব্যাংকে আপনার টাকাটা পরিশোধ করতে হবে, আপনি দায়বদ্ধ। তো সেই কারণে ব্যাংক লোনটা ক্রেডিট, ঠিক আছে, ব্যাংক লোন ক্রেডিট। কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু ডেবিট, যে ব্যাংকে আপনার জমা টাকা আছে, তার মানে এটা আপনার সম্পদ, ডেবিট। কিন্তু ব্যাংক লোন লেখা আছে এখানে, তার মানে ব্যাংকের কাছে আপনি ঋণ নিছেন বা ব্যাংকের কাছে আপনি দায়বদ্ধ। তো সেই কারণে এটা হচ্ছে আপনার ক্রেডিট, যেহেতু আপনার এখানে দায় তৈরি হয়েছে। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্ট।
অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আসছে, তো আমার এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেহেতু লেখা আছে, এটা এক্সপেন্স যেহেতু ডেবিট হবে, এটা ক্রেডিটে লেখা আছে, এটা ডেবিটে লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে ওপেনিং ইনভেন্টরি লেখা আছে, ওপেনিং ইনভেন্টরি বা এখানে প্রারম্ভিক মজুদ, ইনভেন্টরি কথাটা আপনি খেয়াল রাখবেন, ইনভেন্টরি মজুদ, মজুদ থাকলেই সেটা আপনার সম্পদ ডেবিট। ইনভেন্টরি সেটা ওপেনিং হোক, ও আচ্ছা এখানে একটা কথা আছে, ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি, আপনার রেয়া মিলে সাধারণত ক্লোজিং ইনভেন্টরিটা আসে না, রেয়া মিলে ক্লোজিং ইনভেন্টরিটা আনা যাবে না। তো এই কারণে যদি রেয়া মিলে ক্লোজিং ইনভেন্টরি ভুলে লেখা হয়ে থাকে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে ওপেনিং ইনভেন্টরি আছে, এতে কোনো সমস্যা নাই। ইনভেন্টরি মাথায় রাখবেন, ইনভেন্টরি হচ্ছে আপনার মজুদ, এটা আপনার সম্পত্তি ডেবিট। তো এখানে ভুলে ক্রেডিট লিখছে, তো সেই কারণে এটাকে ডেবিট করে দিবেন। এরপর হচ্ছে এখানে ড্রয়িংস, আমরা একটু আগে পড়ে আসছি, উত্তোলন ডেবিট, ক্যাপিটাল বা মূলধন আপনার এখানে ক্রেডিট। হ্যাঁ, এটা লেখা আছে হচ্ছে আপনার এখানে দেখেন লতিফের ক্যাপিটালটা লেখা আছে ডেবিট সাইডে, তো এটাকে আপনি ক্রেডিট করে দিবেন। এরপর হচ্ছে ফার্নিচার, ফার্নিচার হচ্ছে ডেবিট, ফার্নিচার ডেবিট সাইডে লেখা আছে, মানে ইনপুট ডিউটি এক্সপেন্সেস লেখা আছে, তো এটা ডেবিট, এত সমস্যা নাই। ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট, এটা ডেবিট সাইডে লেখা আছে, সমস্যা নাই। এরপর হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্সেস, এটা অনাদায়ী পাওনা। হ্যাঁ, তো এক্সপেন্স যেহেতু লেখা আছে, এটা ডেবিট। খরচ থাকলে যে এক্সপেন্স আপনারা সহজই করে দিচ্ছে, ব্যয় আর সম্পত্তি, আমরা বলছি ব্যয় আর সম্পত্তি হলে ডেবিট। সম্পত্তি চিনার উপায় হচ্ছে এটার পিছনে রিসিভেবল লেখা থাকতে পারে, ঠিক আছে, রিসিভেবল লেখা থাকতে পারে। আর এক্সপেন্স চিনার বা ব্যয় চিনার উপায় হচ্ছে এটার পিছনে সরাসরি আপনার এখানে ব্যয় লেখা থাকে, তো ব্যয় লেখা থাকলে এটা আপনি সরাসরি ডেবিট করে দিবেন। আর অ্যাসেট আপনি বুঝতে হলে আপনি রিসিভেবল দেখবেন, অথবা আপনি এখানে অ্যাডভান্স এক্সপেন্স খুঁজবেন, যে অগ্রিম ব্যয়, এটাও আমরা সম্পত্তি দেখি, অগ্রিম ব্যয়, ঠিক আছে, অ্যাডভান্স থাকলেও সেটা আপনার ডেবিট হবে। তো আবার যদি এখানে বকেয়া হয়, বকেয়া যদি আমি ব্যয় করি, যে আপনার এখানে ধরেন যে এক্সপেন্স অ্যাক্রুড, অথবা এখানে যদি এখানে ডিউ থাকে, তাহলে সেটা কিন্তু আবার এখানে ক্রেডিট। যেমন অগ্রিম ব্যয় যেমন সম্পত্তি, আবার এখানে বকেয়া ব্যয় এটা কিন্তু আপনার দায়, ঠিক আছে, এইগুলো আমরা আস্তে আস্তে পাবো। এরপর হচ্ছে আপনার এখানে বিল্ডিং আমার এখানে অ্যাসেট, এটা ডেবিট সাইডে বসবে, এটা ক্রেডিট সাইডে দেওয়া আছে 15,000 টাকা, তো বিল্ডিংটা আমরা ডেবিট সাইডে বসা দিলে এটা ঠিক হয়ে যাবে। ট্রান্সপোর্ট ইন বলতে এখানে আমরা এটাকে বলে হচ্ছে ক্রয় পরিবহন, আমি ক্রয় করার সময় পরিবহন ভাড়া দিয়ে আমার পণ্যটা আমার দোকানে নিয়ে আসি, তো ক্রয় পরিবহন আমার একটা খরচ, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট ইন যেটা আছে, যে আমি পণ্যটা ক্রয় করে যখন আমার প্রতিষ্ঠানে নিয়ে আসি, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্ট ইন। তো এই ট্রান্সপোর্ট ইন এটা হচ্ছে একটা খরচ, ক্রয় পরিবহন খরচ, ক্রয় পরিবহন থাকুক বিক্রয় পরিবহন থাকুক, পরিবহন থাকলেই সেটা খরচ, এটা ডেবিট সাইডে আসবে। এটা ক্রেডিট সাইডে লিখে আছে, এটাকে ডেবিট করে দিবেন 16,450, তাহলে এটা ঠিক হয়ে গেল। এরপরে সেলস এক্সপেন্স লিখে আছে, এক্সপেন্স মানে ডেবিট, তো এটা ক্রেডিটে লিখে আছে, এটা ডেবিটে লিখে এটাকে সংশোধন করে দিবেন। তাহলে আমার এখানে হিসাবটা একুরেট হয়ে গেল। যেটা আমার এখানে ট্রায়াল ব্যালেন্স লেখার সময় এখানে লতিফ সাহেব ভুল করছেন, সাহেবের ভুলটা আমরা এইভাবে সংশোধন করে দিতে পারি। দেখেন যেটা আমরা সংশোধন করছি, আমাদের এই সংশোধনিত বিষয়টা এভাবেই এখানে লেখা আছে, আমরা সংশোধনটা এখানে নিচে দেওয়া আছে, আপনি দেখে নিলেই বুঝে যাবেন যে আমরা যেভাবে করছি, যে ক্যাপিটাল এখানে ক্রেডিট সাইডে আছে, ড্রয়িংস ডেবিট সাইডে লেখা আছে, ফার্নিচার ডেবিট সাইডে, আবার এখানে ফোন করে ব্যাড ডেট অ্যালাউন্স যেটা আছে, ব্যাড ডেট অ্যালাউন্স যদি থাকে, আমরা সঞ্চিতি হিসাব বলেছি, যদি ব্যাড ডেট অ্যালাউন্স থাকে এটা কিন্তু আবার এই যে এখানে ব্যাড ডেট অ্যালাউন্স ছিল একটা, ব্যাড ডেট অ্যালাউন্সটা আমাদের চোখে পড়ে নাই, এই যে ব্যাড ডেট অ্যালাউন্স এখানে একটা আছে, ব্যাড ডেট অ্যালাউন্স সঞ্চিতি থাকলে এটা ক্রেডিট। আমরা ক্রেডিট আইটেম বের করার একটা পদ্ধতি হচ্ছে, যদি এখানে অ্যালাউন্স লেখা থাকে বা সঞ্চিতি হিসাব থাকে, এটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন। আবার যদি এখানে পেয়েবল লেখা থাকে, ওটাকে আপনি ক্রেডিট লিখতে পারবেন, ঠিক আছে। অ্যালাউন্স বা এখানে পেয়েবল, এই দুইটা দিয়ে আপনি ক্রেডিট আইটেম বুঝতে পারবেন। তো এখানে ব্যাড ডেট অ্যালাউন্স যেটা আছে, অবচয় সঞ্চিতি, এটা ক্রেডিট। তো এখানে এই যে অবচয় সঞ্চিতি ছিল 1,000 টাকা, এটা ক্রেডিট করে দিন। তো এইভাবে এখানে সবগুলা হিসাব ডেবিট ক্রেডিট দিয়ে আমরা যখন ক্রেডিট শুদ্ধভাবে লিখে যখন আমরা যোগ করব, তখন আমার ব্যালেন্স মিলে গেলে আমার রেয়া মিল হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমার রেয়া মিলের কাজ। আসাদুজ্জামান, আপনার মাইক অন হয়ে গেছে, আপনার মাইকটা করেন, মিউট করেন আসাদুজ্জামান। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রেয়া মিল নিয়ে এতক্ষণ আলোচনা। তো মোটামুটি আমরা প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করে ফেলছি। এখন আপনারা বলেন যে কার কি সমস্যা আছে, রেয়া মিলে যদি বুঝতে সমস্যা হয় আপনাদের,
আপনারা এখন প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যারা কোয়েশ্চেন করবেন, যারা এখানে ছেলেরা আছেন অবশ্যই এখানে মাইকের সামনে আসবেন। আপনি হাত উঠালেই আমি বুঝবো যে আপনি কোয়েশ্চেন করবেন। এই যে কবির হোসেন কোয়েশ্চেন করতে যাচ্ছে, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করেন। স্যার হ্যাঁ বলেন। এখানে রেওয়ামিলটা যেভাবে দেওয়া আছে সিরিয়াল, এখানে ফাইনালে আসলে মেইনটেইন করে নাই। হ্যাঁ, এটা থেকে আমাদের মেইনটেইন কোনো করে নাই। সমস্যা হবে নাকি না? সিরিয়ালটা মেইনটেইন করে নাই, আপনি এভাবে করবেন না। আমাদের হ্যাঁ, আপনি এভাবে করার দরকার নেই। আপনি যেভাবে থাকে সেম হুবহু লেখা ফেলবেন। লেখা জাস্ট আপনার ওভাবে করব। ডেবিট আর ক্রেডিটটা আপনি খেয়াল রাখবেন, কারণ এইভাবে সিরিয়াল মেইনটেইন করতে গেলে আপনার অনেক ঝামেলা হয়ে যাবে। মানে এইভাবে উল্টাপাল্টা লিখতে গেলে, ঠিক আছে? ধরে ধরে আপনি লিখবেন, যেইভাবে আছে এইভাবে ধরে ধরে সিরিয়াল মেইনটেইন করব স্যার। হ্যাঁ, একদম সিরিয়াল, অঙ্কে যেটা সিরিয়াল মেইনটেইন করব, সেই সিরিয়াল মেইনটেইন করবেন, ঠিক আছে? অঙ্কে যেভাবে সিরিয়াল থাকে সেই সিরিয়াল মেইনটেইন করে আপনি জাস্ট ডেবিট না ক্রেডিট সাইডে বলবে টাকাটা, সেটা খালি সংশোধন করে দিবেন, আর কিছু করা লাগবে। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ। এরপর আর কার সমস্যা আছে দেখেন? আচ্ছা, আকবর সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন স্যার, আমরা সব বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন স্যার আমাদের তো সামনে অ্যাসাইনমেন্ট টেস্ট আছে, এবার আপনার স্যার ভাইবা আছে, তারপরে স্যার আবার ক্লাস মূল্যায়ন আছে। এখন স্যার আমাদের ওয়ার্কশিটটা বাকি রয়েছে স্যার, এবং এই আর্থিক বিবরণী, এগুলো তো সব রিলেটেড স্যার। এগুলো শেষ করলেই তো স্যার আপনি পরীক্ষা নিতে পারবেন স্যার। হ্যাঁ, শেষ করলে পরীক্ষা নিতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু ইয়াটা শেষ করে ফেলছি, এখন আপনারা বললে আমি নেক্সট ক্লাসে, আপনারা চাইলে আমি ওয়ার্কশিট করা দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওয়ার্কশিট সহজ, ঠিক আছে? আপনারা যদি সবাই একমত হন যে নেক্সটে আপনারা ওয়ার্কশিট শুরু করবেন, আমি ওয়ার্কশিট শুরু করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার। স্যার ঠিক আছে, আপনার ক্লাস স্যার আমরা সবাই বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এতটুকু বুঝে গেলে আপনি যদি বেসিকটা ধরে ফেলতে পারেন, আমরা এতদিন বেসিকে ছিলাম, আপনি বেসিক ধরে ফেললে আপনার যদি ফাউন্ডেশনটা ঠিক হয়ে যায়, এরপরে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আপনার তো বাকি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার এটা স্মুথ হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে দেখা যাবে যে আপনি মাঝে মধ্যে আটকে যেতে পারেন, ঠিক আছে? আর প্র্যাকটিস করলে আপনার সব ক্লিয়ার থাকবে। আচ্ছা, এরপরে বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপরে আর কে আছেন? স্যার সাদিক বলছিলাম স্যার। হ্যাঁ, সাদিক বলো। হ্যাঁ স্যার, লাস্টে স্যার একটা স্যার এন্ট্রি ছিল বোধহয় রেওয়ামিলটাতে স্যার, সাসপেন্স অ্যাকাউন্ট স্যার, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো কোশ্চেন। এই যে কোশ্চেন করলে জানা যাবে, কোশ্চেন না করলে কিন্তু জানা যাবে না। সবার চোখে এগুলো পড়ে না, আমিও কিন্তু দেখি নাই। এখানে সাসপেন্স অ্যাকাউন্টস মানে হচ্ছে যদি কোনো রেওয়ামিল আপনাদের এইভাবে দেওয়া থাকে যে উনি ইনকারেক্ট করেছেন, লতিফ সাহেব রেওয়ামিলটা ইনকারেক্ট করেছেন, এটাকে আপনার কারেক্ট করতে হবে, তাহলে আপনার এখানে অবশ্যই সাসপেন্স অ্যাকাউন্টটা দেওয়া থাকবে। তার মানে হচ্ছে লতিফ সাহেব আপনার এখানে হিসাবটা সে মিলাইতে পারে না। সতীব সাহেব যখন হিসাবটা মিলাইতে পারে নাই, তখন সে অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব নামে কিছু টাকা সে যে সাইডে ধরেন যে হিসাবটা মিলতেছে না, সেই সাইডে অনিশ্চিত হিসাব হিসাবে লিখে কিছু টাকা ওই সাইডে সে বসায় দিবে। এভাবেই সে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট সাইডটা মিলাবে। এই যে পদ্ধতিটা, ধরেন যে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট সাইড মিললো না, ধরেন যে আপনার ডেবিট সাইডের সাথে ক্রেডিট সাইডের পার্থক্য হচ্ছে আপনার 5,000 টাকা। এই যে 5,000 টাকা আপনার গরমিল বা অমিল, এটা মেলানোর জন্য রেয়ামিলে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্টস দিয়ে 5,000 টাকা লিখে সেটা মিলাই দেওয়া। তো পরবর্তীতে আমার এই সাসপেন্স অ্যাকাউন্ট আর রাখা যাবে না, সাময়িকভাবে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আমার রেয়ামিলটা বন্ধ করা যাবে, দুই সাইড মিলানো যাবে। কিন্তু সাসপেন্স অ্যাকাউন্ট দেওয়া মানেই হচ্ছে রেয়ামিলটা আপনি অ্যাকুরেটলি করতে পারেন নাই, এখানে ভুল আছে। তো এইখানে যেহেতু লতিফ সাহেবের রেয়ামিলটা ভুল ছিল, এই কারণে এখানে সাসপেন্স অ্যাকাউন্টটা ছিল। তো আপনি যখন শুদ্ধ করবেন তখন দেখবেন যে এখানে ডেবিট ক্রেডিট মিলে গেছে, সাসপেন্স অ্যাকাউন্টসের আর দরকার নাই, বা সাসপেন্স অ্যাকাউন্টটা আপনার কোনো কাজ নাই। সাসপেন্স অ্যাকাউন্ট মানেই হচ্ছে এখানে এই ফিগারটা বা এই অ্যামাউন্টটা ভুল আছে, ঠিক আছে? এই অ্যামাউন্টটা লতিফ সাহেব ডেবিট ক্রেডিট লিখার সময় উল্টাপাল্টা লিখছে অনেক কিছুই, এই অ্যামাউন্টটা ডেবিটের সাথে ক্রেডিটের পার্থক্য আছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার।
এরপরে আর কেউ এরকম কোশ্চেন করতে পারলে জানতে পারবেন, ঠিক আছে। ভালো কোশ্চেন আসলে আপনার সাথে সাথে দেখা যাবে যে অন্যান্য যারা আছে তারাও জেনে যাবে, ঠিক আছে। যারা দুর্বল তাদের ক্ষেত্রে আরো সুবিধা, যে দুর্বলরা কোশ্চেন করলে দেখা যাবে যে দুর্বলদের অনেক কোশ্চেনের মাধ্যমে সবলরা শিখতে পারে। সবলরা অনেক সময় লজ্জায় অনেক কিছু বলতে পারে না যে এরা পারে, ঠিক আছে। এই কারণে অনেক সময় অনেক কিছু তারা বলে না, যে আমি কোশ্চেন করব, বাকিরা দেখা যাবে যে আমার লজ্জা দিবে পরে। এরা এই কারণে অনেক কিছুই দেখা যাবে যে অর্ধেক শিখে, কিন্তু দুর্বল যারা আছে তারা কিন্তু কোশ্চেন করতে করতে মোটামুটি সবলের থেকেও ভালো শিখে ফেলে। তো সেই কারণে প্রশ্ন করতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বলেন এরপরে কার কি কোশ্চেন আসে? স্যার এই সেম প্রশ্নটাই ছিল, তা তো জেনেই গেলাম। আচ্ছা স্যার ঠিক আছে। ইনভেস্টমেন্ট আগের যে ওই বিনিয়োগ। স্যার এই যে লতিফ সাহেবের যে ইনভেস্টমেন্ট, হ্যাঁ বিনিয়োগটা স্যার কিভাবে ভাঙছিলেন আপনার? বিনিয়োগটা হচ্ছে বিনিয়োগ হচ্ছে আপনার ডেবিট। আপনি যদি কোনো জায়গাতে টাকা খাটায় রাখেন, ইনভেস্ট করেন, ঠিক আছে, এটা আপনার অ্যাসেট। ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে অ্যাসেট। ধরেন যে আপনি আপনার কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে আপনি যে কোনো বাড়ির আশেপাশে একটা জায়গা আপনি কিনে রাখলেন, যে 10 লাখ টাকা দিয়ে আপনি 2 শতক জায়গা কিনে রাখলেন, মানে ওই জায়গাতে আপনি ইনভেস্ট করে রাখলেন। অথবা 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা দিয়ে 5টা এফডিআর খুললেন, ঠিক আছে, এটা আপনার ইনভেস্টমেন্ট। অথবা আপনি এই 10 লাখ টাকা দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনলেন, ঠিক আছে, ডাক বিমা সঞ্চয়পত্র কিনলেন। অথবা আপনি এখানে যে কোনো কিছুই আপনি এই 10 লাখ টাকা দিয়ে কিনতে পারেন। তো এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো এই কারণে ইনভেস্টমেন্টটাকে আমরা অ্যাসেট বলি আর কি। বিনিয়োগ সবসময় অ্যাসেট বা সম্পদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে ফেলবো, রাত হয়ে গেছে প্রায়। আপনাদের যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা আস্তে আস্তে ক্লাস শেষ করে ফেলবো। আপনাদের ক্ষেত্রে একটা নির্দেশ থাকবে, সেটা হচ্ছে আপনারা এই যে রেয়া মিল মনে আর একটা বা দুইটা আছে নিচে, এই একটা বা দুইটা রেয়া মিল বাসায় প্র্যাকটিস করবেন। এবং আপনারা সবাই যদি মতামত দেন, আমরা সেই মতামতের ভিত্তিতে আমরা নেক্সট ক্লাসে যদি আপনাদের ওয়ার্কশিট করাই দিলে সুবিধা হয়, আমরা ওয়ার্কশিট শুরু করতে পারবো, ঠিক আছে। আপনারা যদি বলেন ওয়ার্কশিট যে মতামত আছে বা সবার একমত আছে, তাহলে আমরা ওয়ার্কশিট শুরু করতে পারবো। এই যে আমাদের সাথে, আচ্ছা কারোর কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, আমার হচ্ছে একটা জিনিস জানার ছিল, যে আমাদের যখন এক্সাম হবে, এক্সামের সময় আমাদের যে মানে ম্যাথ গুলা থাকবে, এগুলা কি সব ইংরেজিতে থাকবে নাকি বাংলায় থাকবে স্যার? এটা আপনাদের বাংলাতে থাকার পসিবিলিটি 100%। এখন যদি বাংলাতে না থাকে, তাহলে আপনার এখানে ইংলিশে যদি দেওয়া থাকে, ইংলিশে দেওয়া থাকলে এটার ট্রান্সলেশনটা অনেক সময় করা থাকে। ধরেন যে আপনার এখানে ইনভেস্টমেন্ট লিখলো, এটার পাশে মজুদ লেখা থাকবে, এরকম দেওয়া থাকে, ঠিক আছে। যেহেতু আপনার বাংলা মিডিয়াম, এই জিনিসটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেওয়া না থাকলে আপনার সমস্যা হইতে পারে, এই কারণে কিন্তু আমরা ইংলিশ থেকেই করাচ্ছি, ঠিক আছে। যে দেওয়া না থাকলে আপনি ইংলিশটাই পড়ে গেলেন। প্রশ্নটা করলাম স্যার, ইংরেজিতে অনেক সময় দেখা যায় অনেক এন্ট্রি বুঝতেছি না, তখন একটা সমস্যার মধ্যে পড়তে পারি স্যার। হ্যাঁ, ইংলিশে বুঝতেছেন না, এটা যেমন একটা সমস্যা। আবার ইংলিশ পড়তে পড়তে এরকম অবস্থা হবে যে এটার যে বাংলা, এটা আপনি বুঝবেন না। এই বাংলা এবং ইংলিশে ঝামেলা লাগবেই। ধরেন যে আপনার ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, এটা যদি আপনি হঠাৎ করে শুনেন যে ড্রয়িংস মানে উত্তোলন, এটা অনেকেরই প্যাচ লাগে, ঠিক আছে। আবার এখানে ওই যে আমরা অ্যালাউন্স মানে হচ্ছে সঞ্চিতি, ঠিক আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আপনি যখন দেখবেন। আর আমরা যদি এখানে বলি যে ব্যাড ডেট অ্যালাউন্স, তো ব্যাড ডেট অ্যালাউন্স যে কথা, অনাদায়ী পাওনা সঞ্চিতি একই কথা। তো আপনার অনেক সময় দেখা যাবে যে বাংলা এবং ইংলিশ দেখলে দুইটাই আপনার কাছে অপরিচিত মনে হবে। তো সেই কারণে দুইটাই চর্চা করা উচিত। আপনি পারলে যে পুরাতন বই আছে আপনাদের আশেপাশে অনেকের কাছেই পাবেন, বই বাংলাদেশে সবচেয়ে সস্তা আইটেম, ঠিক আছে। আপনি নীলক্ষেত না যেতে পারলে আশেপাশে যে কোনো দোকানে খোঁজ নেবেন, যারা পুরাতন বই বিক্রি করে, একটা বই আপনি পেয়ে যাবেন। যে হিসাব বিজ্ঞানের যদি ইন্টারমিডিয়েট লেভেলেরও না পান, আপনি অনার্স লেভেল যদি পান, ভালো অনার্স লেভেলের প্রথম বর্ষের বইটা কিনবেন, হিসাব বিজ্ঞান নীতিমালা। এটা না পাইলে ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞান, এটাও কিনতে পারেন। এটাও না পাইলে আপনি 9-10 হিসাব বিজ্ঞান, এটা কিনলেও চলবে, ঠিক আছে। আপনাদের অবশ্য 9-10 একদম বেসিক হয়ে যায়, আপনি অন্তত ইন্টারমিডিয়েটটা কিনলেই আপনার চলে যাবে। ইন্টারমিডিয়েটে সবকিছু আছে। আপনি অনার্স না পেলে ইন্টারমিডিয়েটটা কিনে এবং প্র্যাকটিস করেন। বাংলা ইংলিশ ওখানে দুইটাই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার সম্ভবত আমাদের অঙ্কগুলো ইংরেজিতেই আসবে স্যার,
কারণ অ্যাকাউন্টিং এর এগুলো স্যার ইংরেজিতে ছাড়া বাংলায় দিলে কেউ মিলাতে পারবে না স্যার। হ্যাঁ, এটা একটু সমস্যা হয়। এখন ইংলিশে দিলে আপনাদের কিন্তু সুবিধা, ইংলিশটা লিখতেও সুবিধা, ইংলিশটা আপনার এখানে বুঝার ক্ষেত্রেও ইংলিশটা সহজ। ঠিক আছে, যেমন এখানে পেয়েবল রিসিভেবল এটা কিন্তু সহজ। এখন আপনারা যদি বলি পাওনাদার দেনাদার, স্যার অ্যাকাউন্টিং এর স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইংলিশই হয়, এটা ইংরেজিতেই দিবে স্যার। হ্যাঁ, এটা বাংলা দেওয়ার ইংলিশে কোনো দিলে ভালো, স্কোপ কিন্তু নাই আপনাদের মনে হচ্ছে। বাংলা ভার্সন হওয়াতে আমি মানে চিন্তা করতেছি যদি স্যাররা ইংলিশে দেয় কি করবেন। এখন প্রশ্ন আমাদের কাছে যদি চায়, এখন ধরেন যে আমার কাছে যদি প্রশ্ন চায়, এখন কি ইংলিশ করব না বাংলা করব বলেন? স্যার আপনি আমার মনে ইংরেজিতে হয় করবেন স্যার, ইংরেজিতে করবেন ইংলিশে স্যার। ইজি স্যার, বোঝাটা ইংলিশে ইজি। এখন স্যার অনেকে এখন ইংলিশটা ইজি, কারণ সব বইতে, সকল বইতে স্যার ইংরেজিতেই পাওয়া যাচ্ছে, সকল বইতে স্যার ইংরেজিতেই পাওয়া যাচ্ছে। আপনি ইংরেজিতেই করবেন স্যার, ইংরেজিটাই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমার কাছে আসে তাহলে আমি ইংলিশটাই কারণ আমরা যখন করে স্যার দিব। প্র্যাকটিক্যালি করতে যাব, আমরা স্যার যখন প্র্যাকটিক্যালি কোথাও কাজ করতে যাব বা কোনো কিছু করতে যাব, আমার ইংরেজি লিখতে হবে, বাংলাটা কোনো কাজে আসবে না আমাদের কারো ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমাদের জন্য আমরা মনে করি ইংরেজিটাই বেটার। হ্যাঁ, কারণ অফিস আদালতে বা এই অ্যাকাউন্টস এর যে বিষয়গুলো আছে, অ্যাকাউন্টসে কিন্তু আপনার এই ডেবিট ক্রেডিট সব, এখানে ডেবিট ক্রেডিটের যে আইটেমগুলো আছে, আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল অথবা অ্যাসেট, লায়াবিলিটি, এই সব কিছু কিন্তু আপনার এইভাবেই লেখা থাকে। আপনার এই যে বাংলা করে কিন্তু আপনি পাবেন না। আর বাংলা ফন্টও আপনার সব বাংলা সফটওয়্যারে কোথাও নাই সাপোর্ট স্যার। করেই না। ঠিক আছে, ফন্ট তো সাপোর্ট করেই না, বাংলা লেখাও যায় না। তো সেই ক্ষেত্রে ইংলিশটাই সব জায়গাতে অ্যাপ্লিকেবল। তো সেই কারণে ইংলিশটা শিখেন, সমস্যা নাই। যদি আপনার ইংলিশ থেকে বাংলা জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমি যেটা সাজেস্ট করছি ওই বইগুলো আপনি কিনে নেবেন। অনার্সের বাংলা, এই যে হিসাব বিজ্ঞান নীতিমালা, অথবা আপনি ইন্টারমিডিয়েটের হিসাব বিজ্ঞান বইটা কিনে নেবেন। ঠিক আছে, ওইখানে স্যার বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে, সাইডে ব্র্যাকেটে বাংলা ট্রান্সলেশন দেওয়া থাকে স্যার। এই বইগুলোতে দেওয়া থাকে। এই কারণে বললাম যে জানার ইচ্ছা থাকলে ওইখান থেকে জেনে নেবেন। তো ঠিক আছে, আর যদি কারো কোনো সমস্যা না থাকে আমাদের, হ্যাঁ বলো বাপি বলো। স্যার আমাদের এক্সাম সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। এক্সাম সম্পর্কে আসলে এখানে এক্সাম সম্পর্কে কোশ্চেন আমি পুরোপুরি আনসার দিতে পারবো না। এখানে যে মডারেটর আছে, এখানে বিবিএ বাংলার মডারেটর, এখানে প্রত্যেকটা সেন্টারে একজন মডারেটর থাকেন, উনি সবগুলা কোশ্চেনের আনসার দিতে পারবে। আমি শুধু আমার সাবজেক্ট রিলেটেড আনসার দিতে পারবো, কিন্তু উনি ওভারঅল কোশ্চেন সম্পর্কে, স্যার আপনার সাবজেক্ট রিলেটেড সম্পর্কে আনসার দিতে পারবে। হ্যাঁ বলো স্যার, আপনার সাবজেক্ট রিলেটেড এগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো তবে। স্যার সেটা হলো, আমাদের তো স্যার কোশ্চেন প্যাটার্নটা করা হয়েছে স্যার 100 মার্কে 4টা ভাগ করা হয়েছে। বাকি 60 মার্কের কথা বললাম না, আপনি তো সব প্যাটার্ন গুলো দেখছেন। কিন্তু ওখানে স্যার 40 মার্ক যে পুরো বই থেকে আসবে, এটা আমরা কিভাবে স্যার ক্যাপচার করব সবগুলো স্যার? এটা তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে স্যার। নরমালি তো আগে 80 মার্কে পুরো বই থেকে একটা সেন্টারে পরীক্ষা নিত, সেখান থেকে 32 বা 33 পাইলে পাস দিত। কিন্তু এখন 40 মার্ক থেকে মিনিমাম 16 অথবা 20 পেতে হবে স্যার। এটা তো আমাদের জন্য টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। দেখা গেল অনেক স্টুডেন্ট স্যার থেকে 5-10ই তুলতে পারবে না, তো তখন তো ফেইল আসবে। তো এই ক্ষেত্রে স্যার আপনার কাছ থেকে আমরা 100% সাপোর্ট চাচ্ছি, মানে আপনি কিছু সাজেশন আমাদের দিলে, কারণ আমাদের তো বলা যায় না, যেহেতু তারা 15/2/2021 এর ভিতরে আপনাদেরকে স্যার মার্কশিট গুলো পাঠাইতে বলছে। এমনও তো হতে পারে নেক্সট মান্থে আমাদের বোর্ড এক্সামটা দিয়ে দিল, কারণ যতটুকু শুনছি স্যার ফেব্রুয়ারি মাসের ভিতরেই সকল স্কুল ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে। যদি খুলে দেয় তখন তো ওপেনও খুলে দিবে, আর ওপেন খুলে দিলেই তো আমাদের এক্সাম নিবে। তো আমাদের হাতে তো স্যার বেশি সময় নাই। তো আপনি যদি আমাদের একটা শর্ট সাজেশন দিতেন যে তোমরা এই জিনিসগুলো পড়ো, এই জিনিসগুলো থেকে 40 মার্কের অ্যান্সার গুলো হইতে পারে, তাহলে যেহেতু বোর্ডে হয়তোবা এক্সামে আর বোর্ডে হয়তোবা আপনাকেও রাখবে স্যার, একটা বেসিক আইডিয়া দিলে আমাদেরকে, আমরা এখন থেকে পড়া শুরু করলাম। কারণ অ্যাকাউন্টিং বিষয়টা স্যার খুবই জটিল, আমরা এটা খুব দ্রুতভাবে পড়তে পারবো না। মানে পরীক্ষার আগের দিন রাতে পড়ে গেলাম ওইরকম আমরা কেউই পাস করতে পারবো না। আমাদের এটা সময় সাপেক্ষ ব্যাপার, পড়াশোনা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সো এর জন্য স্যার আপনি আগে থেকে আমাদেরকে কিছু সাজেশন দেন, যেটা আমরা ফলো করে এখন থেকে একটু স্টাডি করে আগায় রাখতে পারি। কারণ আমরা এক্সামের আগে মোটেও সময় পাবো না স্যার, এটা আমাদের খুব ইউজফুল একটা জিনিস হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ভাবটির কথা শুনলাম। এখানে আমি কাজ অবশ্যই দিব। এখানে হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো আগে আগায় নেই। আমি যদি পড়া শেষ না করি, তো পড়া শেষ না করলে তার সাজেশনটা দিতে পারতেছি না। কারণ এখানে সাজেশন, আমি একটা আননোন বিষয়ে সাজেশন দিলে সেটা কেউই করতে পারবে না। তো সেই কারণে আমরা একটু টেনে নিচ্ছি আর কি। টেনে নিয়ে আমি বলেছিলাম যে আমি মাঝখানে কিছু সাজেশন দিব। এখন আমরা যতটুকু পারা যায়
নিজেরা এখানে আমাদের যে ই বুকটা আছে, ই বুকটা কিন্তু বলতে গেলে এটা একটা সাজেশন। ই বুকে কিন্তু আপনার সবকিছু নাই, ই বুকটা একদম জিস্ট জিনিসগুলা নিয়ে করা আছে। এখন ই বুকে আমরা যতটুকু পড়েছি এই বিষয়গুলো ই বুকে প্র্যাকটিস করলেই হবে, এটাই সবচেয়ে বড় সাজেশন। এর বাইরে যেটা আছে, আমি যদি জার্নাল কিছু দেই অথবা এখানে লেজার যদি দেই অথবা এখানে রেয়ামিলের প্র্যাকটিস করতে দেই, তো এইগুলা এক্সট্রা হিসেবে আমি দিব। ঠিক আছে, আমি যতটুকু আপনাদেরকে ধরেন যে ক্লাসের ভিতরে ই বুক থেকে আলোচনা করেছি এইটার ভিতরেই আপনারা এখন প্র্যাকটিস করতে থাকেন। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলে নিজে পরে কিছু শিখতে পারেন, স্যার শুনতে পাচ্ছেন না কিছু? বাকিগুলাও করতে পারবেন। ঠিক আছে স্যার, এর ওখানে নেট প্রবলেম।